হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারের লেকচার 4 এ সবাইকে স্বাগত। গত লেকচারগুলো কিন্তু অলরেডি আপলোডেড হয়ে গিয়েছে। সেখানে কিন্তু আমরা পর্যায়বৃত্ত গতি, তরঙ্গের বেসিক কনসেপ্ট এবং তরঙ্গ রিলেটেড যত ধরনের ম্যাথ প্রবলেম হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসটা হতে যাচ্ছে শব্দ তরঙ্গকে নিয়ে, অর্থাৎ আজকের ক্লাসে আমরা শব্দ তরঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শব্দ তরঙ্গ কী জিনিস এবং এর জন্য কি কি ম্যাথ প্রবলেম আমাদের দরকার সেই বিষয় নিয়ে এ টু জি ইন ডিটেইল আলোচনা হবে। তো চলো দেরি করব না, শুরু করা যাক। ওকে, প্রথমেই আমাদের শব্দ তরঙ্গ নিয়ে একটা ফান্ডামেন্টাল নলেজ থাকতে হবে, যেটা তোমরা অলরেডি জানো। তোমরা সবাই জানো যে শব্দ তরঙ্গ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, তাই না? এটা জানো তো নাকি? এটার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, অর্থাৎ শব্দ তরঙ্গ এমন একটা তরঙ্গ যেটা সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। এবং শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ, অর্থাৎ এটা অনেকটা ওই যে দেখিয়েছিলাম এমন 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 এমন, তাই না? যদি বিশ্বাস না হয় চলো একটু আমরা ওভারভিউটা দেখে আসি, আমাদের মনে আছে কিনা আমাদের শব্দ তরঙ্গ দেখতে কেমন। দেখি আছে কিনা। হ্যাঁ, এই তো, এইটা এইরকম দেখতে হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ। বুঝছো, এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ। তো এই তরঙ্গটাই আসলে মূলত শব্দ তরঙ্গ, এবং শব্দ তরঙ্গ কিন্তু কখনোই ঢেউয়ের মতো হয় না। এটা হয় হচ্ছে এইরকম একটা সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। জানা আছে তো নাকি? এটা গত ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছে, অ্যানিমেশন দেখানো হয়েছে, তো ঝামেলা থাকার কথা না। তো চলো পরবর্তী টপিকটাই, যে আমাদের আজকের টপিকটা। ওকে, নাইস। তো আমাদের শব্দ তরঙ্গের কিছু ফান্ডামেন্টাল নলেজ জানতে হবে আগে। আমরা চলো আস্তে ধীরে রিল্যাক্সে শুরু করি জিনিসগুলো। তো আমাদের শব্দ তরঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে শব্দের বেগ নিয়ে। বিভিন্ন জায়গায় শব্দের বেগ বিভিন্ন হয়। তো প্রথমে যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন হয়। যেমন কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়, তরল মাধ্যমে একটু কম হয়, এবং বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচাইতে কম হয়। তো এটা চলো লিখে ফেলি যে শব্দের বেগ কোন মাধ্যম, কঠিন বা লোহা, ধরলাম লোহা, লোহা, লোহা মাধ্যম, লোহা কিন্তু একটা কঠিন পদার্থ, আমি জাস্ট এক্সাম্পলের জন্য খাতিরে লিখলাম। এরপরে বেগ অফ পানি, পানি একটা তরল পদার্থ, এবং বেগ অফ সাউন্ড অ্যাট, কোথায় লেখা যায়, কোথায় লেখা যায়, বায়ু, বাতাস, আমাদের বাতাস, আমরা যে বাতাসের সমুদ্রে বসবাস করতেছি সেটা। তো লোহা, পানি এবং বাতাস। লোহা কঠিন, পানি তরল, বাতাস বায়বীয় বা গ্যাসীয়। লোহা অর্থাৎ কঠিন মাধ্যমে শব্দের বেগ অলওয়েজ কি হয়, বেশি হয়। পানি মাধ্যমে একটু কম হয়, বাট পানি মাধ্যমে শব্দের বেগ বাতাসের থেকেও বেশি হয়। কথাটা বুঝছো? এটা কিন্তু মনে রাখতে হবে, তোমাকে এই সিরিয়ালটা অবশ্যই মনে রাখতে হবে যে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি, পানি তার একটু কম, বাতাসের সবচাইতে কম। এখন এটার পিছনে রিজনটা কি, যদি পরীক্ষায় আস্ক করে যেটা রিজনটা কি, এটা রিজনটা হচ্ছে স্থিতিস্থাপকতা। যে মানে শব্দ তরঙ্গের বেগ বা তরঙ্গের বেগ স্থিতিস্থাপকতা, মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এটা মূলত মূলত মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভরশীল বা স্থিতিস্থাপকতা জন্য হয়। কথাটা বুঝো, কথাটা বুঝো তোমরা। কেন এই কথাটা লিখলাম? যেটা কঠিন মাধ্যম, সেই কঠিন মাধ্যমে কঠিন পদার্থের কণাগুলো একে অপরের সাথে খুব কনজেস্টেড হয়ে থাকে, একদম পাশাপাশি পাশাপাশি লেগে থাকে। এতে সমস্যাটা যেটা হয় যে এই কণাগুলো কিন্তু অনেক বেশি স্থিতিস্থাপক, অনেক বেশি স্থিতিস্থাপক। তুমি সহজে এদেরকে বাঁকাতে পারবে না, সহজে টানতে পারবে না, সহজে এক্সপ্যান্ড করতে পারবে না, অর্থাৎ এটা অনেক বেশি স্থিতিস্থাপক। যেমন লোহাকে কি সহজে বাঁকানো যায় না? তো যেই সকল পদার্থ বেশি স্থিতিস্থাপক তাদেরকেই তুমি কিন্তু সহজে টানতে পারবা না বা বাঁকাতে পারবা না, তাই না? তো এই ধরনের পদার্থের ক্ষেত্রে শব্দের বেগ বেশি, অর্থাৎ স্থিতিস্থাপকতা বেশি হলে শব্দের বেগ বেশি হয়। এটাকে আমরা শর্ট ওয়েতে একটু লিখে দিতে পারি। কিভাবে লেখা যায়, চলো একটু সুন্দর করে লিখি। এইটাকে আমরা ছোট করে দিই, তাইলেই হবে। এই যে, ঠিক আছে, দেখো এটাকে আমি ছোট্ট করে একটা আলোচনা করে দিয়ে দিই যাতে তোমরা কেউ হতাশ না হও। দেখো, স্থিতিস্থাপকতা, যদি মাধ্যমের স্থিতিস্থাপকতা বেশি হয় তাহলে বেগ, অর্থাৎ শব্দের বেগও কি হবে, বেশি হবে। এটা একটু মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো। মাধ্যমের স্থিতিস্থাপকতা বেশি হলে বেগ বেশি হবে। লোহার থেকে পানির এখানে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক লোহা, এরপর পানি, এরপর গ্যাস। মানে গ্যাস খুবই কম স্থিতিস্থাপক, বুঝছো, খুবই কম। আচ্ছা, ক্লিয়ার জিনিসটা? ওকে, নাইস। এবার এখানে একটা ছোট দাগ পড়ে গিয়েছে, এটা মুছে দিই চলো। হ্যাঁ, ওকে, এরপরে আমাদের বলা হয়েছে কি ভাইয়া, যে বাতাসে শব্দের বেগ
এর ঘনত্বের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এটা একটা রিলেশনশিপ দেওয়া যায় যে বাতাসের শব্দের বেগ যে এটা ঘনত্বের উপর ডিপেন্ড করে, এটা একটা রিলেশনশিপ আছে। এটা কি জানো? যে বেগ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঘনত্বকে তো আমরা রো দিয়ে প্রকাশ করি, তাই না? জিনিসটা হয়তো লিখতে অসুন্দর হয়েছে, চলো জিনিসটাকে সৌন্দর্য বর্ধন করে দিই। রো বা ঘনত্ব, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে বেগ। এই পড়াশোনাগুলো কিন্তু তোমার বইয়ে নাই, কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, তো এই জন্যই কিন্তু তোমাদের শিখিয়ে দেওয়া। বেগ মাধ্যমের ঘনত্বের উপর, কোন একটা মাধ্যম, মনে করো বাতাস, বাতাস মাধ্যমের কথাই বলতেছি। বাতাস অনেক সময় ঘন হয়, অনেক সময় পাতলা হয়, হইতে পারে কিভাবে হয় এটি একটু পরে আমি বলতেছি। তো ঘন ঘন বাতাসে মানে ঘনত্ব যখন বেশি হয় তখন বেগটা কিন্তু কমে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমার যদি ঘনত্ব একটু কম হয়, একটু পাতলা বাতাস হয়, তাহলে কি হয়, শব্দ সুইং করে চলে যাবে। মানে একটা পাতলা বাতাস, লাইট বাতাস, হালকা বাতাস, যেখানে ঘনত্ব কম সেখানে বাতাস শব্দ কি যাবে, সুইং করে চলে যাবে। কিন্তু যদি তোমার বাতাসের ঘনত্ব একটু বেশি হয়, সহজে সহজে সবাই সবগুলো কণাকে সরিয়ে 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 যাওয়া কিন্তু কঠিন, অর্থাৎ বেগ কমে যায়। কমন সেন্স, জাস্ট আমি যেখানে জটিলতাতে যাচ্ছি না, ঠিক আছে, তোমাকে বোঝানোর সুবিধার্থে বললাম আর কি। এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমরা একটা প্রশ্ন দিয়ে বুঝি। আসো, জলীয় বাষ্প যদি বাতাসে বেশি হয় শব্দের বেগ নাকি বেড়ে যায়। এটা একটা বিখ্যাত খ নম্বরের প্রশ্ন। এটা কিভাবে কথা সত্য কিনা? আল্লাহ ভাইয়া, যে বাতাসে যখন জলীয় বাষ্প বেড়ে যায় তখন আমরা জানি বৃষ্টি হয় বা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তো সাপোজ মনে করো বাতাসে জলীয় বাষ্প বেড়ে গেছে, বিশেষ করে বর্ষাকালের কথা বলতেছি। তো ভাই জলীয় বাষ্প যে বেড়ে গেল এর মানে তো ঘনত্ব বেড়ে গেল না? না, এখানে তোমরা একটা ভুল ধারণা জানো। তোমরা বলো তো ভাইয়া, ঘনত্ব রো এটা ইকুয়াল টু কি, এম ডিভাইডেড বাই ভি না? ঘনত্ব রো ইকুয়াল টু কি বলতো, এম ডিভাইডেড বাই ভি না? হ্যাঁ। তো স্পেসিফিক একটা নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে আমরা যদি বলি পানি, জলীয় বাষ্প মানে কি, H2O, H2 এর আণবিক ভর কত বলতো, 18 না? হিসাব করো, হাইড্রোজেনের 2, এখানে হাইড্রোজেনের 1 × 2 2, আর অক্সিজেনের 16, মানে 18 হয়। আণবিক ভরের কথা বলতেছি। বাতাসে কি শুধুই না পানি আছে? এখানে নাইট্রোজেন আর অক্সিজেন সবচেয়ে বেশি আছে না? বলো তো, তোমরা জানো কিনা? নাইট্রোজেন হচ্ছে বাতাসের সবচাইতে বেশি, কত জানো, 78%, আর অক্সিজেন 21%, এখন হয়তো একটু কমে গেছে, বাট 21%, অ্যান্ড বাদ বাকি সকল গ্যাস বাকি 1%-এর মধ্যে পড়ে, এইভাবে হচ্ছে 100%। তো নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে। নাইট্রোজেন আর অক্সিজেনের কথা যদি চিন্তা করো, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, আর অক্সিজেন O2 আকারে থাকে, এর আণবিক ভর হচ্ছে 36, হিসাব করে দেখো। তাহলে বলো তো, এদের ভিতরে জলীয় বাষ্প অর্থাৎ পানির ভর সবচেয়ে কম না? এখন একটা কথা শোনো, ভর যদি কম হয়, ভর যদি কম হয় ঘনত্ব কি কম হবে না? শোনো, একটা এলাকায় জলীয় বাষ্প অনেক বেড়ে গেছে, এর মানে কি বলতো, ওইখানে কি নাইট্রোজেন আর অক্সিজেন এখন আর বেশি আছে? তুলনামূলক কমে গেছে না? তুলনামূলক কমে গেছে না? তাহলে ওইখানে কিন্তু এদের আধিপত্য এখন না, এখন হচ্ছে পানির আধিপত্য। পানি তো দুর্বল, মানে পানি হচ্ছে কি ভর কম, এর মানে পানির ঘনত্ব কম কম্পারেটিভলি। দ্যাটস ওয়াই ঘনত্ব যেহেতু কম, ঘনত্ব কম হলে বেগ কি হয়ে যায়, বেড়ে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঘনত্ব কম হওয়ার কারণে বেগ কি হয়ে যাবে, বেড়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি ঘনত্ব রো যেহেতু কমে যাবে তাহলে বেগ কি হয়ে যাবে, বেড়ে যাবে। কারণটা কি, কারণটা কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমরা কি জিনিসটা ধরতে পারছো? তোমরা কি ব্যাখ্যা আসলে এটা লিখতে পারবা না? খুব সুন্দর না? সহজ একটা জিনিস বললাম না আমি? মনোযোগ দিও, যদি না বুঝো আবার দেখো, বাট এটা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? এরপর আর দুইটা ইনফরমেশন আমাদের জানা দরকার, সেটা হচ্ছে মানুষের শ্রবণ সীমা। মানুষ কিন্তু সব ধরনের শব্দ শুনতে পারে না। মানুষের শ্রবণের এই কানের একটা নির্দিষ্ট লিমিট আছে। এখানে দুইটা লিমিট আমরা আলোচনা করবো, একটা হচ্ছে শ্রবণ সীমা, কত ফ্রিকোয়েন্সি বা কত কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পারি, আর কত কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পারি না সেটা। মনোযোগ দিয়ে মাথায় রাখবা, মানুষের শ্রবণ সীমা অলওয়েজ 20 হার্জ থেকে 20,000 হার্জের ভিতরে হয়, 20,000 হার্জের ভিতরে হয়। অর্থাৎ তুমি যদি কোন একটা শব্দ তৈরি করছো, ওই শব্দটার কম্পাঙ্ক 20 হার্জ থেকে বেশি বা 20,000 হার্জ থেকে কম হয়, অর্থাৎ এই সীমার ভিতরে হয়, তাহলেই ওই শব্দটা তোমার কানে তুমি শুনতে পারবা, নতুবা তোমার ব্রেন ওটা বুঝতে পারবে না এটা কোনো শব্দ কিনা। বুঝছো? এটা আমাদের লিমিট, আমাদের কানের বা আমাদের মস্তিষ্কের এটা একটা লিমিটেশন। বাট এই লিমিটেশন কিন্তু সকল জীবজন্তুর না। তোমরা হয়তো জানো যে কুকুর বা ডগ, ওদেরকে দিয়ে কি করানো হয়, কোনো একটা এলাকাতে মাইন আছে কিনা, তাই না? ওই যে মাটির ভিতরে দেখবা যে ডগগুলো কি করা হয়, ছড়াই দেওয়া হয়, ওরা করে করে কি করে দেখে যে কোথাও মাইন আছে কিনা, কোথাও কোনো বোমা টোমা আছে কিনা। কেন? কারণ মাইন থেকে একটা সরু একটা শব্দ আসে, এই সরু শব্দটার ফ্রিকোয়েন্সি অনেক কম হয়, যেটা 20 হার্জের থেকেও কম হয়। মানুষ এটা আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু কুকুরের কান সেটা আইডেন্টিফাই করতে পারে।
কথাটা বুঝছো? অর্থাৎ কুকুর 20 হার্জের কম শব্দ শুনতে পারে, আর যে কম কম্পাঙ্কের শব্দ শুনতে পারে, এর মানে কুকুরকে দিয়ে আমরা ইজিলি কিন্তু এটা ডিটেক্ট করতে পারি। আবার তোমরা হয়তো জানো বাদুর, রাতের বেলা বাদুর চলে, তোমরা জানো কিনা? দেখবা বাদুর কিন্তু সচরাচর অতটা ভালো দৃষ্টিশক্তি নাই, ও দেখতে পারে না অত ভালো, রাতের বেলা তো আরও দেখতে পারে না, কিন্তু তাও দেখবা যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাদুর বা ব্যাট ওরা করবে কি, ছুইং করে ছুইং করে এক গাছ থেকে আরেক গাছে, এক গাছ থেকে আরেক গাছে। ওমা কিভাবে? ওরা হচ্ছে 20,000 হার্জেরও বেশি কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে, এবং ওই শব্দটা যখন বাড়ি খেয়ে ওর কাছে আসে, ও বুঝতে পারে যে কত দূরে ওর নেক্সট গাছটা আছে। এটা আরেকদিন আমরা প্রতিধ্বনি যে ক্লাসে বুঝবো ওই দিনই বুঝবো। মানে ও করে কি, জোর একটা আওয়াজ করে, ওই আওয়াজটা করে কি একটা জায়গায় বাড়ি খেয়ে আবার ওর কাছে আসে। ও তখন বুঝতে পারে যত দ্রুত আওয়াজটা আসবে এর মানে ওর গাছ থেকে সামনের গাছ বেশি দূরে না, কিন্তু আওয়াজটা আসতে যদি সময় লাগে ও তখন বুঝবে ও এটা তো অনেক দূরে গাছ। ও করবে কি, তখন জোরে সরে জাম দিবে, দূরে হলে জোরে জাম দিবে, কাছে হলে আস্তে জাম দিবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এইরকম। তো এক এক ধরনের প্রাণীর ক্ষেত্রে এক এক ধরনের ক্ষমতা আছে। আমাদের মানুষের জন্য এই ক্ষমতাটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। এই টাইপের কিন্তু অঙ্ক আসে, অঙ্ক দিয়ে বলে যে এই শব্দটা এই লোকটা শুনতে পারবে নাকি পারবে না। উত্তর হচ্ছে তুমি ফ্রিকোয়েন্সি চেক করে দেখবা, এটা যদি 20 হার্জ থেকে 20,000 হার্জের ভিতরে হয় তাহলে সে শুনতে পারবে, নতুবা পারবে না। ওকে, নাইস। এবার আসি মানুষের শ্রবণানুভূতির স্থায়িত্বকাল। ভাইয়া শোন, আমাদের ব্রেন, মনে করো তুমি তোমার সামনে তোমার একটা বন্ধু দাঁড়ায় আছে, ও অনেক ফাস্ট কথা বলে, অনেক ফাস্ট কথা বলে, এত ফাস্ট, সাপোজ ধরো অনেক ফাস্ট কথা বলতেছে, ও একটা শব্দের শেষে আরেকটা শব্দ ঠাস ঠাস করে বলতেছে, বুঝতেছো বিষয়টা? মানে ও ভয়ঙ্কর স্পিডে কথা বলতেছে। আসলে এটা টাফ যাক, এই স্পিডে কথা বলার কারণে দেখা যাচ্ছে ওর প্রথম শব্দটা তোমার কানে আসলো, সাপোজ বলে আমার নাম শিবলি, এটা বলছে সে, আমার নাম শিবলি বলছে, বুঝছো? আমি ফার্স্ট বলছি, তো আমার নামটা আমার কথাটা তোমার কানে আসলো, তুমি শুনলা, কিন্তু এই আমার শব্দটা তোমার কানে আসার পরে তোমার মাথা ওই শব্দটা 0.1 সেকেন্ড অবধি থাকবে। কত সেকেন্ড পর্যন্ত থাকবে? 0.1 সেকেন্ড। ভাই এই নাম্বারটা খুব ভালোভাবে মাথায় রেখেন, এই নাম্বারটা দিয়ে যে কত ম্যাথ হয় রে ভাই আল্লাহ। কথাটা শুনুন, শেষ করি আসো। মনে করো একটা শব্দ হয়েছে, ওই শব্দটা তোমার কানে এসে 0.1 সেকেন্ড পর্যন্ত তোমার মাথায় থাকবে। এরপরে আরেকটা শব্দ তোমার শুনতে হইলে অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড পরে বলতে হবে। ওই অতটুকু সমস্যা হয় না, 0.1 সেকেন্ড 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, খুবই কম সময়, তো অসুবিধা নাই। দেখো আমি ফাস্ট কথা বললেও কিন্তু তোমরা বুঝতে পারতেছো, বাট এই ফাস্টটা যদি আমি আরও ফাস্ট করে ফেলি, অর্থাৎ তোমরা যে করো না ইউটিউবে বা যেখানে 2x 3x মারে দাও, 3x মারলে এই ঘটনা করতে পারে, তাপ যদিও যাও 3x মারলে দেখবা যে আমার কথাগুলো এত ফাস্ট যাবে যে আমার এক শব্দের সাথে আরেক শব্দ তুমি গুলায় ফেলবা, তোমার কান তোমার মস্তিষ্ক গুলায় ফেলবে। কেন জানো? কারণ আমার কাছ থেকে যে শব্দটা তোমার কানে আসতেছে, ওই শব্দটা একটা তোমার কানে ঢোকার পরে দ্বিতীয়টা ঢোকার মধ্যে সময়ের ব্যবধান, কথাটা মনোযোগ দাও। আমার ভিডিওটা তোমরা যদি খুব স্পিডে দেখো, 10x 20x মেরে দাও, সাপোজ মারলা আর কি, তাহলে দেখবা একটা শব্দ তোমার কানে ঢোকার পর ওইটা 0.1 সেকেন্ড পর্যন্ত তোমার মাথায় থাকার কথা, কিন্তু এর ভেতরেই তুমি আরো 4-5টা শব্দ ঢুকাই দিছো, তোমার কান কিচ্ছু বুঝবে না, তোমার মাথা কিচ্ছু বুঝবে না, এরকম হয়, বুঝছো বিষয়টা? তো এই জন্য যেটা মাথায় রাখতে হবে যে আমার অবশ্যই দুটো শব্দের মধ্যে অ্যাটলিস্ট 0.1 সেকেন্ডের একটা গ্যাপ থাকতে হবে, নতুবা আমার কান সেই শব্দটা শুনতে পারবে না। শুনলেও মানে নিবে অবশ্যই, বাট মস্তিষ্ক এটাকে আলাদা করতে পারবে না, ডিস্টিংক্ট করতে পারবে না। কথাটা বুঝছো? সো এই জন্যই আমি বলি মানুষের শ্রবণানুভূতির সাহিত্যকাল হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ মানুষ প্রতিটা শব্দ বোঝার জন্য অ্যাটলিস্ট 0.1 সেকেন্ডের গ্যাপ লাগে। এবং প্রতিধ্বনির অঙ্ক করতে গেলে আমরা এই কথাটা বলবো যে আমি জোরে আওয়াজ করলাম, ওই আওয়াজটা দূরে বাধা পেয়ে তোমার কাছে আসতে যদি 0.1 সেকেন্ডের ভেতরে চলে আসে তুমি আর শুনতে পারবা না, বাট 0.1 সেকেন্ড থেকে বেশি সময় পরে তোমার কানে আসলে সেটা শুনতে পারবা, আমরা দেখাবো। বাট এই দুইটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবা যে অ্যাটলিস্ট দুইটা শব্দকে আলাদাভাবে তোমার আইডেন্টিফাই করার জন্য কতটুকু সময়ের গ্যাপ থাকতে হবে, 0.1 সেকেন্ডের গ্যাপ থাকতে হবে, নতুবা তুমি বুঝতে পারবা না। একটু সময় নিয়ে ফেললাম, তাই না? আশা করি পরবর্তী অঙ্কগুলো, এরপর আমরা অঙ্ক করতে যাবো, আরেকটা টপিক আছে, প্যারা হবে না। শুরু করি আসো। আমরা বিভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ, আচ্ছা শব্দের বেগ যে বিভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন হয়, বিভিন্ন ঘনত্বের মাধ্যমে ভিন্ন ভিন্ন হয়, এগুলো তো বুঝলাম। আরেকটা জিনিসের উপরে শব্দ নির্ভর করে, এটা একটু লিখে দিই চলো। তো শব্দ কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ, মাধ্যমে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভর করে, বা নির্ভরশীল।
এখন কিভাবে নির্ভর করে, মনোযোগ দাও। শব্দের বেগ তাপমাত্রার সমানুপাতিক, ব্যস্তানুপাতিক লিখে ফেলতেছি, তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়বে, তাপমাত্রা কমলে শব্দের বেগ কমবে। বাট এটা একদম সঠিক না, এটাকে মোর সঠিক বা মোর অ্যাকুরেট করতে গেলে একটা রুট ওভার ইউজ করতে হয়। ব্যস্তানুপাতিক না, কিন্তু সমানুপাতিক। হয়তো রুটের কারণে ভ্যালুগুলো অতটা বেশি আহামরি চেঞ্জ হয় না, বাট চেঞ্জ হয়। কথাটা বুঝছো? অনেক বেশি চেঞ্জ হয়ে যায় না। যেমন 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে তাপমাত্রা চলে গেছে, তাই শব্দও কি মোটামুটি প্রায় 3x হয়ে যাবে না, বিষয়টা এমন না। ঠিক আছে, এইটা খুব ভালোভাবে তোমরা মাথায় রাখবা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু ভাইয়া, খেয়াল করছো যে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়লে, মনে করো তোমার এলাকাতে এই মুহূর্তে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, একটা উত্তপ্ত গরমের দিন, তাপমাত্রা চলে গেল 40 ডিগ্রির উপরে। মাথায় রাখবা, তাপমাত্রা যদি বেড়ে যায় ওই দিন তুমি শব্দ বেশি স্পিডে নিতে পারবা। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে, তাপমাত্রা কমলে শব্দের বেগ কমে। লিখে দিই একটু, বেগ বাড়বে যদি তাপমাত্রা বাড়ায় দাও, যদি তাপমাত্রা তুমি কমায় দাও তাহলে বেগও কি হয়ে যাবে, কমে যাবে। এবং এই জিনিসটাকে আমরা একটা ফর্মুলা ইউজ করে শিখব। মনোযোগ দাও, এই জিনিসটাকে আমরা একটা ফর্মুলা ইউজ করে শিখব, এবং এই ফর্মুলা দিয়ে আমরা বিভিন্ন তাপমাত্রার শব্দের বেগ নির্ণয় করব। ফর্মুলাটা একটু লিখে দিই, মনোযোগ দাও। দেখো, বিভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সেটা কি দেখো। এখানে আমরা এখান থেকে ডাইরেক্টলি এটা প্রুফ করতে পারি। মনোযোগ দাও, ভি সমানুপাতিক রুট ওভার টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু কে ইন্টু, সমানুপাতিক উঠে গেলে কনস্ট্যান্ট বসানো লাগে, রুট ওভার টি। এখন খেয়াল করো, আমি তাহলে কি করতে পারি, ভি, মনে করো তোমার কাছে, তোমার বাসায় একদিন, মানে তোমাদের এলাকায় একদিন তাপমাত্রা আছে T1। ঠিক আছে, তোমাদের এলাকায় একদিন তাপমাত্রা হয়েছে T1, ওই দিন শব্দের বেগ হয়ে গেছে মনে করো V1। তাহলে ওই দিন তোমাদের এই ফর্মুলাটা কি কত হবে বলো তো? ফর্মুলাটা কি দাঁড়াবে বলো তো? V1 ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার T1। বুঝো না কথাটা? মনে করো কোনো একদিন তোমাদের এলাকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, ওই দিন তুমি করলা কি, শব্দের স্পিড মাপা শুরু করলা, মাপতে যেয়ে দেখলা ওই দিন শব্দের বেগ দাঁড়াইতেছে V1 সাপোজ। তাহলে আমরা এই ফর্মুলাতে কি T1 আর V1 বসাই দিতে পারি না? এটা পারি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আবার দ্বিতীয় আরেকদিন মনে করো, সেই দিন তোমাদের এলাকায় তাপমাত্রা হচ্ছে T2, বাইরে গেছে মনে করো, কিছু একটা হয়েছে ওই দিন, তাইলে আমাদের শব্দের বেগটা কি চেঞ্জ হয়ে যাবে না, V2? তাহলে আমরা ফর্মুলাটা দাঁড়াবে V2 ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার T2। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা একটা কাজ করব, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিব। এতে আমাদের একটা ভয়ঙ্কর উপকার হবে। সেটা কি? আমরা দেখব একটা ফর্মুলা তৈরি হয়ে যেতেছে, V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু কে আর কে কাটাকাটি হবে, তাহলে রুট ওভার T1 ডিভাইডেড বাই রুট ওভার T2। তো এটাকে আরো সুন্দরভাবে আমরা যদি লিখি তাহলে জিনিসটা যেটা হয়, মনোযোগ দাও, সেটা হচ্ছে V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইডেড বাই T2। এটাই হইতেছে আমাদের একটা বিখ্যাত ফর্মুলা, এবং এই ফর্মুলাটা কিন্তু শুধু বিখ্যাত না, এই ফর্মুলাটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এটা এত কাজে লাগবে তুমি চিন্তাও করতে পারবে না কত বেশি কাজে লাগবে। তো এটাকে আমরা একটু সরাই দিই। ঠিক আছে, নাইস। ওকে, নাইস। এবার আসো, মনোযোগ দাও। আমরা কিন্তু জিনিসটা বুঝে ফেললাম যে এটা হচ্ছে আমাদের একটা বেগ এবং তাপমাত্রার মধ্যে একটা রিলেশনশিপ। পরীক্ষায় যেটা হয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমাকে পরীক্ষায় বলবে কি যে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে একটা ভ্যালু দিয়ে দিবে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। ধরো তোমাকে বলবে কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে কত কত 200 সরি 340। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তোমাকে বলে দিবে কত কত বলো বলো 340। এটা মনে করো বলে দিল তোমাকে, প্রশ্ন এটা বলে দিছে, প্রশ্নে জিজ্ঞাসা করবে যে আচ্ছা তাহলে বলো তো বলো তো বলো তো বলো তো যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত হবে। তোমরা কি বুঝতে পারতেছো কি হইতেছে? তোমাকে দুইটা ভ্যালু বলে দিবে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 340, এটা তোমাকে প্রশ্নে বলে দেওয়া আছে। জিজ্ঞাসা করে যে তাহলে ওই দিন যদি তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হয় তাহলে শব্দের বেগটা কত। খেয়াল করো, এই সূত্রের 4টা ভ্যারিয়েবলের মধ্যে 3টাই তুমি জানো, তাহলে আরেকটা কি তুমি বের করতে পারবা না? অর্থাৎ V1টা তুমি কি বের করতে পারবা না? হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো আসে।
ক্লিয়ার জিনিসটা? এটা একটু মাথায় রেখো, চালাকি আর কি। ওকে, এটা মুছে দিই। নাইস, ঠিক আছে। এবার কয়েকটা ইনফরমেশন মাঝে মাঝে এই যে V2 আর T2 এর ভ্যালুটা বলে দেয় না, একটু আগে কি বললাম যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 340, এটা বলে দিছে, বাট নট অলওয়েজ এটা বলে দেয়। তো তখন তোমাকে এই নিচের ভ্যালুটা একটা স্পেশাল ভ্যালুর সাথে মনে রাখতে হয়, সেটা হচ্ছে অলওয়েজ দুইটাই একটা ইনফরমেশন মাথায় রাখবা। সেটা কি দেখো, খেয়াল করো, এটা হইতেছে 1 নাম্বার, সেটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ রাখবা। এটা কি বললাম? এটা মুখস্থ রাখবা। মানে এই ইনফরমেশনটা তোমরা কষ্ট করে একটু মুখস্থ রাখবা যে ভাই যেমনই হোক, যদি আমাকে প্রশ্নে ইনফরমেশন না দিয়ে দেয়, আমরা এইটা মুখস্থ করে পরীক্ষা অ্যান্সার করব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ রাখবা। ওই যে বললাম না যে 20 ডিগ্রিতে 340, তাহলে 50-এ কত? এটা তো প্রশ্নে দেওয়া থাকলে যে 20 ডিগ্রিতে 340 দেওয়া আছে, বাট সবসময় যে প্রশ্নে দেওয়া থাকবে বিষয়টা তো এমন না। তখন কি করবা? তখন এই ইনফরমেশনটা ইউজ করবা যে 0 ডিগ্রিতে তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 বাতাসে। তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে অনেকের যে ভাইয়া একটু বলেন তো পানিতে শব্দের বেগ কত? তাহলে বলো, পানিতে যদি হয় তাহলে একটু আমি লিখে দিই, পানিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে হলো তোমার কত জানো? হ্যাঁ, 1493 মিটার পার সেকেন্ড। আর যদি বলি লোহাতে যদি জিজ্ঞাসা করি বা কঠিন পদার্থে 5130, মানে 5130 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 5130 মিটার পার সেকেন্ড। তোমরা এই ইনফরমেশনটা একটু মাথায় রাখতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? মনোযোগ দাও, কি বলছি 0 ডিগ্রিতে পানিতে বাতাসের শব্দের বেগ 330, এটা সবচেয়ে বেশি বার মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। হ্যাঁ, আর যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো হইছি। আর পানিতে 1493, কারণ আমরা জানি বাতাস থেকে পানিতে শব্দের বেগ বেশি, আর পানি থেকেও লোহাতে শব্দের বেগ বেশি, অর্থাৎ এটা হচ্ছে 5130। এটা হচ্ছে কিসে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এই ইনফরমেশনটা তোমরা একটু মাথায় রাখতে পারো। কথাটা বুঝছো? নাইস। ওকে, তাহলে চলো আমরা এখন কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। আমাদের কিছু বেসিকটা শেষ, আমরা সূত্র জেনেছি, এখানে আমরা কিছু কনসেপ্ট শিখেছি, এর আগের স্লাইডেও আমরা কিছু কনসেপ্ট শিখেছি, এখন আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। ওকে, নাইস। চলো, প্রথম প্রশ্ন খুবই সহজ একটা প্রশ্ন, স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। বলা হয়েছে যে দৃশ্যপটে কোনো স্থানে সকালের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, ওকে নাইস, এবং শব্দের বেগ 338 মিটার পার সেকেন্ড। এই যে একটা ইনফরমেশন কিন্তু দিয়ে দিছে। আমাকে যদি ইনফরমেশনটা যদি না দিত তাহলে আমি কিন্তু কি ধরে নিতাম যে 0 ডিগ্রিতে শব্দের বেগ 330, ওই ইনফরমেশনটা মুখস্থ রাখ। তাহলে আমার কাছে কি কি ইনফরমেশন আছে তাহলে বলো তো? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 338, তাহলে আমরা কি করব? টেম্পারেচারটাকে ধরবো T2 আর ভেলোসিটিটাকে আমরা ধরবো V2। এটা একটা চালাকি, V1 T1 না ধরার কারণ হচ্ছে তাহলে অঙ্কটা করতে সহজ হয় আর কি। ঠিক আছে, এটা দেওয়া আছে। দুপুরে কি হয়েছে? তাপমাত্রা বেড়ে গেছে, বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 33। দেখো, তাপমাত্রা ছিল 10 ডিগ্রি, হয়ে গেছে 33, তাহলে এখন তাপমাত্রাটা কত? এটাকে আমরা ধরবো T1। তাহলে মনোযোগ দাও, 10 ডিগ্রিতে ভেলোসিটি দেওয়া আছে, 33 ডিগ্রিতে বেগ কত এটা জানতে চাইবে। দেখো ওই স্থানে দুপুরে শব্দের বেগটা কত। বুঝছো বিষয়টা? তাহলে আমরা বলো তো কি বলতে পারি আমরা? অঙ্কটা একদম সহজ হবে, মনোযোগ দাও। দেওয়া আছে কি দেওয়া আছে? সকালে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এত, তাহলে আমরা লিখব T2। দেওয়া আছে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, V2 দেওয়া আছে কত? তাহলে T2, অর্থাৎ T2 টেম্পারেচারে বেগ কত দেওয়া আছে? 338। এখন এখানে একটা ঝামেলা আছে, তার ঝামেলার আগে আসো বসাই দিই T1 তাহলে কত দেওয়া আছে? 33। ওকে নাইস, এইগুলো আমাকে দেওয়া আছে, বাট এই ভ্যালুগুলো ইউজ করে আমরা যদি এখন ফর্মুলা বসায়া যদি V1 বের করতে চাই, V1টা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু ঝামেলা হবে, এই অঙ্কটা হবে না। এই অঙ্কটা সহি শুদ্ধভাবে যদি করতে চাও সেলসিয়াস রাখা যাবে না। অলওয়েজ টেম্পারেচার ক্যালকুলেশনের জন্য সেলসিয়াস ইউজ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা করব না।
দু একটা অঙ্কে কাজে লাগে হয়তো বা, বাট অধিকাংশ অঙ্কতে আমরা কখনোই সেলসিয়াস ইউজ করবো না, আমরা কেলভিন ইউজ করবো। এখন মজার বিষয় যে সেলসিয়াস থেকে কেলভিনে কীভাবে কনভার্ট করে, সেলসিয়াস থেকে কীভাবে কেলভিনে কনভার্ট করে, জাস্ট 273 যোগ করে দিবা। কত যোগ করে দিবা? 273। তাহলে 10-এর সাথে আমরা যদি 10 যোগ 273 করি তাহলে কত আসে? 283। এটার কিন্তু ডিগ্রি সেলসিয়াসে থাকবে না, এটা কিসে কনভার্ট হয়ে গেল তাহলে ভাইয়া? এটা হয়ে গেল কেলভিনে। এই কাজটা অবশ্যই করবা, এটা যদি না করো মাথাটা তোমার তুমি খাবা, লাভ নেই। সো এটাই মাথায় রাখবা যে তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া থাকলে ওইটাকে ক্যালকুলেশন করার সময় কেলভিনে নিয়ে যাবা, ক্যালকুলেশন করার সময় কেলভিনে নিয়ে যাবা। তাহলে 33কেও রাখা যাবে না, এটাকে আমরা কি করবো বলো তো? সেম 273-এর সাথে যোগ করে দিব 273। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে? কেলভিনে কনভার্ট হয়ে যাবে। এটা হবে হচ্ছে 306 আই গেস। দেখি তো 273 যোগ 33, হ্যাঁ 306, 306 কেলভিন। লেখাটা একটু সাইড হয়ে গেছে, এক পাশে করে ফেলি। এই যে দেখো দেওয়া আছে। এবার ক্লিয়ার জিনিসটা বলো তো ভাইয়ারা? হ্যাঁ, এই প্রি কাজটা মানে পূর্ববর্তী কাজটা করব, এরপর কোনো অঙ্কে কিন্তু আমি তোমাকে এত ডিটেল দেখাবো না, আমি খুব দ্রুত অঙ্কটা করে ফেলবো, ভেলোসিটি বের করার অঙ্কগুলো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা কি এখন চলো বলো তো? আমরা জানি কি জানি ভাইয়া? অনেক কিছু জানি। আমরা জানি যেটা যে V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইডেড বাই T2। তাহলে চলো ভ্যালুগুলো বসায় দিই। V1 এর ভ্যালু আমি জানতে চাই, তাহলে V1 লিখলাম। V2 এর ভ্যালু দেওয়া আছে 338 রুট ওভার T1 এর ভ্যালু কত পাইছি আমরা? 306। কেউ আবার ভুলে 33 বসায়েন না, বারবার সতর্ক করে দিচ্ছি। এরপর T2 এর ভ্যালু 283। এখন দেখো কেন আমি বলছিলাম যে T2 আর V2 ধরছি, যেটা দেওয়া থাকে ওটাকে T2 V2 ধরবা, তাহলে করে কি ডাইরেক্ট V1 বের করা যায়। জাস্ট এই জিনিসটাকে ওই পাশে গুণ করে দিলে অঙ্কটা হয়ে যায়। 338কে জাস্ট ওই পাশে গুণ করে দিবা, যে অঙ্কটা সহজ হয়ে গেছে আর কি। তো চলো করি যে V1 ইকুয়াল টু 338 ইন্টু রুট ওভার 306 ডিভাইডেড বাই 283। তাহলে কত আসে ভাইয়া? চলো আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই। 338 ইন্টু রুট ওভার 306 ডিভাইডেড বাই 383, সরি 283, এই তো ভুল করতে গেছিলাম। 351.467 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হইতেছে আমাদের সঠিক উত্তর, এই যে হয়ে গেল। তাহলে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে 10 ডিগ্রি সেলসিয়াসে বেগ যদি 338 হয়, তাপমাত্রা বাড়ার কারণে অর্থাৎ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত হবে? আমরা সুন্দরভাবে ক্যালকুলেশনটা করলাম, অ্যান্সারটা আমাদের চলে আসলো। মাস্ট মাথায় রাখবা ক্যালভিনে কনভার্ট করে নিতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। তাহলে এই কাজটা এরপর থেকে কিন্তু আমি এত ডিটেইলে তোমাকে দেখাবো না, এরপর থেকে আমি ডাইরেক্ট এই ফর্মেটে চলে যাব, ঠিক আছে? সো এই অঙ্কটা খুব ভালোভাবে আগে মনোযোগ দিয়ে বুঝো, দেন আমরা বাদ বাকিগুলো করতেছি। ক্লিয়ার? ওকে নাইস, বুঝছেন? ওকে নাইস। চলেন দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন, বাট একটু ট্রিকি আছে, একটু চিন্তা ভাবনার জায়গা আছে। কোন তাপমাত্রায় হুইচ টেম্পারেচার, অর্থাৎ বলে নাই কোন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে। আচ্ছা, আমাকে একটা টেম্পারেচার আননোন দিয়ে দিছে, তাহলে চলো এটাকে আমরা কি করব, আচ্ছা ধরি এটাকে আমরা T2 ধরি, যেটা দেওয়া থাকবে সেটা T2, যেটা বের করতে হবে সেটা T1। হ্যাঁ, ওই আগের মতো বেগের মতো। হ্যাঁ, তো T1 টেম্পারেচার মানে বলছে তো কোন একটা টেম্পারেচার, কোন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ, বললাম T1 তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হচ্ছে V1, ঠিক আছে? T1 তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ V1। এরপরে বলছে যে শব্দের বেগ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় T2 তাপমাত্রায় বেগের দ্বিগুণ হবে। তাহলে T2 তাপমাত্রার বেগ মনে করো V2, ঠিক আছে? প্রশ্নে বলা হয়েছে যে T1 তাপমাত্রায় শব্দের বেগ V1, এটা নাকি 27 ডিগ্রি অর্থাৎ T2 তাপমাত্রায় শব্দের বেগ V2-র দ্বিগুণ হবে। কথাটা মনোযোগ দাও, এখান থেকে কিন্তু আমরা একটা দারুণ জিনিস শিখবো। প্রশ্ন থেকে আমরা উত্তর আনবো, একটা সম্পর্ক তৈরি করবো, একটা রিলেশনশিপ তৈরি করবো। বলা হয়েছে T1 তাপমাত্রায় যে শব্দের বেগটা হবে ওইটা নাকি T2 তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ। অর্থাৎ T2 তাপমাত্রায় শব্দের বেগ যত, অর্থাৎ V2,
এইটার দ্বিগুণ, এই যে আছে যার সাথে তার সাথে মাল্টিপ্লাই হয়, এটাকে দ্বিগুণ করলে v1 পাওয়া যাবে। এইটাই হইতেছে এই প্রশ্নের মূল কথা, যেটা আমাকে বলা হয়েছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, আমরা ধরে নিব কিন্তু এগুলো, যে আমরা ধরি যে T1 তাপমাত্রায় শব্দের বেগ v1, এইটা T2 তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ, অর্থাৎ v2 ডাবল হবে v1। কথাটা বুঝো নাই মনে হয়, না বুঝলে আবার একটু মনোযোগ দাও, প্রশ্নটা পড়ো। আচ্ছা, আর কি কি ইনফরমেশন দেওয়া আছে? T1 জানতে চাই কোন তাপমাত্রায়, বলা হয়েছে যে এটা কত, আসলে কোন তাপমাত্রায়, T1 কখন কত হইলে বাতাসের বেগ T2 তাপমাত্রা অর্থাৎ 27 ডিগ্রি তাপমাত্রায় বেগের দ্বিগুণ হবে। আচ্ছা, বুঝলাম। তাহলে T2 আমরা জানি, T1 জানি না, বেগের মধ্যে একটা সম্পর্ক জানি, তাহলে চলো ফর্মুলা বসাই। যে আমরা জানি v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইডেড বাই T2। আমরা কি জানতে চাই? T1 জানতে চাই, যে T1টা কত, কোন তাপমাত্রায়। আচ্ছা, v1 কে আমরা চাইলে কি লিখতে পারি? দেখো মাত্রই সম্পর্ক লিখছি 2v2, আর v2-র জায়গায় v2, তাহলে এটা কাটাকাটির একটা গ্যাঞ্জাম হবে, মজা হবে। এরপর খেয়াল করো T1-এর জায়গায় আমরা কি বসাবো বলো তো? জানি না, এটা তোমরা বের করবো। T2-র জায়গায় কত বসাবো? আমরা 27 বসাবো। যে বান্দায় 27 বসাবে সে মারা খাবে। 27 বসানো যাবে না তো রে ভাই, 27 তো বসানো যাবে না। এটা 273 প্লাস 27 বসাইতে হবে, 273 প্লাস 27 বসাইতে হবে। কেন বলো তো 273 প্লাস 27 কেন বসাইতে হবে? কারণ এটা সেলসিয়াসে দেওয়া আছে, এটাকে কেলভিনে নিতে হবে, 273 যোগ করে দিতে হবে। দেখো এবার মজা হবে, কাটি, তাহলে 2 থাকলো এখানে, রুট ওভার T1 ডিভাইডেড বাই 273-এর সাথে 27 যোগ করলে হয় 300। এবার বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে চলো, তাহলে আসবে 4, ওই পাশে আসবে T1 ডিভাইডেড বাই 300, তাহলে অ্যান্সারটা আসবে T1 ইকুয়াল টু 3 4 12, 1200। এখন প্রশ্ন হইতেছে এত ডিগ্রি, এত তাপমাত্রা ভাই? আরে ভাই এত না, এটা সেলসিয়াসে আসে নাই, এটা কেলভিনে আসছে, কারণ আমি T2 কেলভিনে ইউজ করছি, তাহলে এটা কেলভিনে আসবে স্বাভাবিক, তাই না? ইয়েস। তাহলে 1200 কেলভিনকে আমি যদি আবার সেলসিয়াসে কনভার্ট করতে চাই, মনোযোগ দিবা, কেলভিনকে যদি আমরা আবার সেলসিয়াসে কনভার্ট করতে চাই, আমরা জানি কি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন আসে, তাহলে 273 বিয়োগ করলে কি আসবে? সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন আসে, তাহলে কেলভিন থেকে যদি 273 বিয়োগ করি তাহলে সেলসিয়াস পাবো না? ইয়েস, অর্থাৎ T1 ইকুয়াল টু 1200 মাইনাস 273 ইকুয়াল টু 1200 মাইনাস 273, অর্থাৎ 927 ডিগ্রি সেলসিয়াস হবে। খুবই উদ্ভট একটা ম্যাথ, বাট ইউ নো হোয়াট, হয়ে গেছে আর কি, যে কোন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ হবে। তো এটা বের করার জন্য আমরা এই প্রসেসে গেছি, T1টা জানতে চাই, T1টা আসছে 1200, ক্যালকুলেশনে কি কোনো মিস্টেক আছে? হতে পারে মিস্টেক, বাট প্রসেস এটাই, মিস্টেকটা হলে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাই দিবা, ঠিক আছে? ওকে, নাইস, এই হচ্ছে উত্তর। আর এটা মাথায় রাখবা যে কেলভিনকে আমরা কীভাবে সেলসিয়াসে কনভার্ট করি, 273 বিয়োগ করে, আর সেলসিয়াসকে কেলভিনে নিতে হলে 273 যোগ করতে হয়। গুড, বোঝা যাচ্ছে। আসো আমরা পরের ম্যাথটি যাই। বলা হয়েছে একটি স্থানে কোনো শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড, শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.7 মিটার। এখান থেকে গ নম্বর প্রশ্নটা আসছে, যেটা আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিব, এটা পারবা। পর্যায়কাল নির্ণয়, এটা কিন্তু আগের ক্লাসটায় আমরা কিন্তু ডিটেইলে পড়ছি, সেটা এখন আর করাই দিব না। আমাদের হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন নিয়ে কাজ। বলছে দৃশ্যকল্প 2, একটা পানিপূর্ণ লোহার নল যার দৈর্ঘ্য 513 মিটার। তো চলো আমরা জিনিসটাকে একটু আঁকার চেষ্টা করি, পারি কিনা। আঁকার সুযোগ কি আছে? আশা করি আছে। আঁকি আসো। ঠিক আছে, ধরো মানে হয়েছে, অত্যন্ত সুন্দর একটা নল আঁকছি আমরা। ওকে, নাইস। এটা একটা লোহার নল, যেটা কি 513 মিটার দীর্ঘ। তাহলে এটা আইডেন্টিফাই করি, আসো। মিটার, 513 মিটার দীর্ঘ একটা নল। লেখাটা কি খারাপ দেখাচ্ছে?
চেঞ্জ করে দিই, 513 মিটার। এই লোহার মধ্যে পানি ও লোহার শব্দের বেগ যথাক্রমে এত এত দেওয়া আছে। প্রশ্ন জিজ্ঞেস করেছে নলটির এক প্রান্তে যদি আমি শব্দ করি, মানে জোরে মাইট দিই, মানে এই পাশে যদি আমরা একটা শব্দ করি, এই পাশে খেয়াল করো, এইখানে আমরা যদি লোহাকে একটা আঘাত, শব্দ তৈরি, এখানে আমরা একটা শব্দ তৈরি করবো, মানে জোরে একটা বাড়ি দিব লোহাতে। বাড়ি দেওয়ার পরে বলছে যে অপর প্রান্তে একাধিকবার নাকি শব্দ শোনা যাচ্ছে। এটা কখন সম্ভব বলো তো? আচ্ছা, এটা একটু মনোযোগ দিবা। তোমরা তো পাইপ চিনো তাই না, পানির পাইপ। এটা আসলে মূলত পানি পাইপ, ওই যে পানিপূর্ণ পাইপ বলছে না, পানির পাইপে সবসময় পুরো পানিটাই সবসময়, মানে এটা একটা বড় সড়ো পানি পাইপ, চিন্তা করো মোটা সুটা পানির পাইপের। মনে করো এখানে কয়েকটা ঘটনা আছে। পানির পাইপের মনে করো এই জায়গাটায় পানি আছে, এতটুকু পানি আছে, অর্ধেক পানি আছে। মানে কেন বুঝাইতেছি একটু মনোযোগ দিবা, এখানে খেয়াল করো, অর্ধেক পানি আছে আর এই অপর অংশে বাতাস আছে, মানে পুরোপুরি একদম পানি দ্বারা আটকানো না জিনিসটা। এটাকে আমরা একটু লিখি যে এই জায়গাটায় কি আছে, বাতাস আছে, এই জায়গাটায় কি আছে, পানি আছে, আর এই গোলাপি কালারের যে অংশটা এটা একটা লোহা। খেয়াল করছো একটা জায়গায় 3 ধরনের পদার্থ আছে, বাতাস আছে উপরের অংশটায়, এখানে পানি আছে, এখানে উপরের অংশে বাতাস না চিন্তা করলেও হয়, কারণ পাইপের বাইরে তো বাতাসই আছে, ওইভাবে চিন্তা করলেও হয়। যাক, আমরা ওইভাবে চিন্তা না করে সহজভাবে করলাম। পানি আছে, বাতাস আছে, লোহা আছে, মানে 3টা মাধ্যম দিয়েই শব্দ যাবে। যদি আমি এখানে জোরে সোরে একটা বাড়ি মারি, বুঝো না বিষয়টা। আর 3টা মাধ্যমে শব্দ গেলে ওরা কি সেম স্পিডে যাবে? এতক্ষণ কি শিখালাম যে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে শব্দের বেগ চেঞ্জ হয়ে যায়। লোহাতে সবচেয়ে দ্রুত শব্দ যাবে, পানিতে একটু কম, একটু স্লোলি যাবে, এবং বাতাসে সবচেয়ে আস্তে আস্তে যাবে। এখন তাহলে একটা কথা বলো তো, তুমি যদি এই পাশে সরি এটা একটু অন্য কালি দেখি, মনে করো কি হইল, এখানে মনে করো শব্দ শোনা যাচ্ছে, এখানে তুমি শব্দটা শুনতে পারতেছো, ওইখানে শব্দ করছো, এখানে তুমি শব্দটা শুনতে পারতেছো। তাহলে প্রশ্ন হইতেছে, আচ্ছা এই যে চলে আসছে, আচ্ছা খেয়াল করো, এইখানে তুমি শব্দ করছো আর এইখানে তুমি শব্দটা শুনতে পাইছো। তাহলে কি ঘটনাটা ঘটবে? শব্দ এখান থেকে এই পর্যন্ত গেছে, তাহলে এই যাওয়ার পথে সে 3টা মাধ্যম পাইছে। একটা হচ্ছে সে লোহার ভিতর দিয়ে যাবে, একবার সে পানির ভিতর দিয়ে যাবে, একবার সে বাতাসের ভিতর দিয়ে যাবে। আমরা 3টা সময়ের ক্ষেত্রে 3টার জন্যই দেখব যে শব্দটা এই পাশ থেকে ওই পাশে যেতে সময়টুকু কত লাগতেছে। চলো একটু ট্রাই করে দেখি। এবং এর জন্য আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, শব্দ সবসময় সমবেগে চলে। কিভাবে চলে? সমবেগে চলে। এবং সমবেগের জন্য দূরত্ব বা সরণ ইকুয়াল টু কি শিখেছি আমরা, মনে আছে তোমাদের? এস ইকুয়াল টু ভি ইন্টু টি। এটা কিন্তু আমরা জানি তাই না? এবং শব্দের ক্ষেত্রে, শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা অলওয়েজ এস ইকুয়াল টু কি বসাবো? ভি ইন্টু টি, অলওয়েজ অলওয়েজ। ঠিক আছে, তাহলে আমরা চলো প্রথমে লোহার জন্য হিসাব করি। আসো লোহার জন্য লোহার জন্য কিভাবে হিসাব করব? লোহার জন্য হচ্ছে এস ইকুয়াল টু ভি ইন্টু টি, V1 T1। লোহার জন্য বেগ ভিন্ন, টাইমও ভিন্ন। তো এখান থেকে আমরা চাইলে যদি টাইম T1 বের করতে চাই, তাহলে আমার বসাতে হবে S ডিভাইডেড বাই V। এখন লোহার জন্য দূরত্বটা কত হবে বলো তো? লোহার জন্য দূরত্বটা কত হবে বলো তো? সবার জন্যই দূরত্ব সেম, 513 মিটার। লোহার বেগ, লোহাতে শব্দের বেগ দেওয়া আছে কোশ্চেনে? হ্যাঁ এই যে দেওয়া আছে 1300, 5300। এটা যদি তুমি বসায় দাও, দেখো কত আসে, 513 ডিভাইডেড বাই 5300, 0.0967 সেকেন্ড। এটা কিন্তু ভাইয়া লোহার জন্য। এটা কিসের জন্য? লোহার জন্য। এটা হচ্ছে লোহার জন্য। চলো এটাকে আমরা সাইড করি। এবার চলো আমরা পানির জন্য বের করি।
এবার আমরা কার জন্য বের করবো? পানির জন্য। মানে পানির ভিতর দিয়ে শব্দটা কত সময় পর এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেছে। সেম ফর্মুলা S ইকুয়াল টু V2, পানিতে শব্দের বেগ V2 ধরে নিলাম, আর টাইম লেগেছে T2। তাহলে আমরা বসাইতে পারি T2 ইকুয়াল টু S ডিভাইডেড বাই V2। S কিন্তু কারোর জন্যই চেঞ্জ হবে না, সবার ক্ষেত্রেই S শব্দ তৈরি হয়েছে এখানে, শব্দ শেষ হবে এখানে। তাহলে S এর ভ্যালু 513ই বসাবো, আর V এর ভ্যালু বসাবো পানির জন্য কত আছে? 1440। তাহলে অ্যান্সার কত আসবে? কত সেকেন্ড আসবে বলো? 0.35। দেখছো একটু বেশি সময় লাগছে। 0.35625 সেকেন্ড। দেখছো পানিতে কিন্তু দেখো লোহাতে শব্দ অনেক দ্রুত শোনা গেছে শব্দটা 0.096 সেকেন্ড, মানে খুবই ফাস্ট। বাট পানিতে কিন্তু একটু পরে শোনা গেছে 0.35 সেকেন্ড, মানে একটু সময় লাগছে পানিতে। এবার চলো আমরা তাহলে বাতাসের জন্য বের করি। বাতাসের ভিতর দিয়ে তো শব্দটা গেছে, তাহলে বাতাসের জন্য আমরা জানি S ইকুয়াল টু VT আবারও, কিন্তু এবার আমরা বসাবো বাতাসের জন্য V3, টাইম হয়েছে T3। তাহলে T3 ইকুয়াল টু আমরা বসাইতে পারি S ডিভাইডেড বাই V3। এখন বাতাসে কি শব্দের বেগ দেওয়া আছে? দেয় নাই। তাহলে বাতাসের জন্য কি আলাদা করে করা অঙ্কটা ঠিক হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাতাসের জন্য দেয় নাই। দেখো প্রশ্নে কোথাও কিন্তু বাতাসের শব্দের বেগটা দেয় নাই, এবং পানিপূর্ণ লোহা বলছে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, জিনিসটাকে আমরা তাহলে আর কমপ্লেক্স করি না। আমি কিন্তু জিনিসটাকে অনেক কমপ্লেক্স করে রাখছিলাম, এই বাতাসটাকে অ্যাড করে জিনিসটাকে কমপ্লেক্স করে রাখছিলাম। তাহলে চলো বাতাসটাকে আমরা না রাখি, কারণ যেহেতু ওরাই বলতেছে ভাই বাতাস আপনার রাখ কি দরকার, পানিপূর্ণ কুয়া বলছি, পানিপূর্ণ কুয়াই থাক। আমরা সেটা কিন্তু বাতাসের জন্য বের করতে পারতাম, ধরলাম 330 মিটার পার সেকেন্ড বাতাসের বেগ ধরে নিলাম। লোহার ভিতর দিয়েও শব্দ যাবে, পানির ভিতর দিয়ে শব্দ যাবে, বাতাসের ভিতর দিয়ে শব্দ যাবে। তো আমাদের কষ্ট করে বাতাসের জন্য আসলে এখানে করা লাগতেছে না, বাতাসের জন্য করা লাগতেছে না। তাহলে এটা আমরা করলাম। প্রবলেম এটা না। দেখো তুমি এতটুকু বুঝতেছো যে একাধিকবার শব্দ শোনা যাবে, অবশ্যই, কারণ একবার লোহার শব্দ শোনা যাবে, একটা পানির শব্দ শোনা যাবে। বাট এই এতটুকু যদি অঙ্ক করে দিয়ে আসো যে ভাই স্যার দেখেন এখানে দুইটা ভিন্ন ভিন্ন সময় শব্দ শোনা যাচ্ছে, মানে একাধিক শব্দ শোনা যাচ্ছে, একটা না দুইটা শব্দ শোনা যাচ্ছে, এটা করলে তোমাকে কিন্তু নাম্বার ফুল দেওয়া হবে না। একটু ঝামেলা আছে এখানে। ঝামেলাটা হইতেছে তোমাদের একটু আগেই পড়িয়েছি যে মানুষের শ্রবণানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। অর্থাৎ মানুষ একটা শব্দ শোনার পর দ্বিতীয় শব্দ শুনতে হলে অ্যাটলিস্ট 0.1 সেকেন্ডের একটা গ্যাপ থাকতে হবে। অর্থাৎ দুইটা শব্দ তখনই মানুষের মস্তিষ্ক বুঝতে পারবে যখন একটা শব্দের এবং আরেকটা শব্দ, দুইটা শব্দের মধ্যে সময়ের পার্থক্য অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড হবে। তাহলেই তোমার মাথায় শব্দটা, দ্বিতীয় শব্দটা শুনতে পারবে। খেয়াল করো, প্রথম শব্দ তুমি এত সেকেন্ড পর শুনছো, কিন্তু দ্বিতীয় শব্দটা ঠিক তার কত সেকেন্ড পরে শুনছো এটা বলো তো? বুঝতে পারতেছো তুমি কি হইতেছে? প্রথম শব্দ শুনে ফেলছো 0.096 সেকেন্ড পরে, তাহলে এইটা থেকে এটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি দুইটা শব্দের মধ্যে কতটুকু সময়ের ব্যবধান আছে এটা বের করতে পারবো না? একটু খেয়াল করো তো, খেয়াল করো সময়ের পার্থক্য ডেল T2 মাইনাস T1, T2 এর ভ্যালু 0.3562, 0.3562 মাইনাস 0.967, ছোট করে নিলাম, মানে পুরোটা না নিলাম। 0.3562 মাইনাস 0.0, সরি মিস্টেক, আই হাই 0.0967, মানে দুইটা শব্দ তো শুনতে পারতেছো, দুইটা আমি বিশ্বাস করতেছি, দুই সময় শোনা যাচ্ছে বিশ্বাস করতেছি, বাট এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কত, সময়ের পার্থক্যটা কত? সেটা হচ্ছে 0.2595। খেয়াল করো সময়ের পার্থক্য কত আসতেছে, এতটুকু আসতেছে কিনা? এই ভ্যালুটা খেয়াল করো তো ভাই, এই ভ্যালুটা গ্রেটার দেন 0.1 না? 0.2 তো 0.1 থেকে বড় হবেই। এইটাই তো মজাটা রে ভাই। দুইটা শব্দের মধ্যে অ্যাট 0.1 সেকেন্ডের বেশি ডিলে আছে, 0.1 সেকেন্ডের থেকেও বেশি সময় পরে শোনা গেছে। অর্থাৎ লোহার মধ্যে শব্দটা শুনতে পারছো, লোহার শব্দটা অপর পাশে শুনতে পারছো,
তারপরে 0.25 সেকেন্ড পরে পানির শব্দটা শুনতে পারছো, পানি দিয়ে যে শব্দটা আসছে এটা শুনতে পারছো। এর মানে তুমি দুইটা শব্দ আলাদা আলাদা শুনবা। তো মজার বিষয়, এগুলো কিন্তু শোনা যায়। তুমি বড় সড়ো একটা পাইপের এক মাথায় আওয়াজ করবা, পানি যদি থাকে তুমি দুইটা শব্দই শুনবা, একবার লোহাটার সাথে সাথে শুনবা, পানিটি একটু পরে শুনবা। বুঝছো বিষয়টা? তো এটা এইভাবে এতটুকু এটা যদি পারফেক্টলি করে দাও, তখন তুমি স্যারে কনভিন্স করতে পারবা যে স্যার আপনি ফুল নাম্বার দিতে বাধ্য। বুঝছো জিনিসটা? তো এখানে যে মতামতটা দেওয়া হয়েছে, দৃশ্যকল্পে নলটি থেকে এক প্রান্তে শব্দগুলো আরেক প্রান্তে একাধিক শব্দ শোনা যাবে। ইয়েস, ইটস ট্রু, একাধিক শব্দ শোনা যাবে এবং দুটো শব্দই তুমি আলাদা আলাদা ভাবে শুনতে পারবা, কারণ দুটো শব্দের মধ্যে সময়ের পার্থক্য 0.1 সেকেন্ডের বেশি। গুড, পরের সংকটে চাই আসো। ওকে, এরপরে মনে হয় অঙ্ক আর নাই, এটা আমরা বাড়ির কাজ দিব। এই অঙ্কটা আমরা একটু করে দিই, ওকে নাইস, সুন্দর একটা অঙ্ক। চলো আমরা অঙ্কটা সলভ করি। বলা হয়েছে কি দেখো, এটা কিন্তু দেখছো এখানে কিন্তু তোমাকে তরঙ্গ দেওয়া আছে, এগুলো কিন্তু তরঙ্গ, তাই না? এবং এই মজার বিষয়, এটা কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ কিন্তু মূলত অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ কিন্তু অনুপ্রস্থ না। এটাকে আমি যদি ঢেউ আকারে দিতাম এটা কিন্তু ভুল হইতো। এই দেখো সংকোচন প্রসারণের মাধ্যমে দেওয়া আছে, তাহলে এটা প্রকৃত অর্থে শব্দ তরঙ্গই দেওয়া আছে। এবং এখানে দেখো একটা ছোট্ট চিহ্ন দেওয়া আছে, চিহ্ন থেকে ভয় পাওয়ার কিছু নাই। এটা এক ধরনের শব্দ তৈরির যন্ত্র, যেটাকে আমরা বলি টিউনিং ফর্ক। তোমরা গত ক্লাসে বলছিলাম, এটা কিন্তু সার্চ দিতে পারো। টিউনিং ফর্ক হচ্ছে একটা করে এরকম একটা টাইপের জিনিস, ঠিক আছে? তো এখানে একটা টিউনিং ফর্ক আছে, এখানে একটা টিউনিং ফর্ক আছে, এবং এ একটা শব্দের উৎস, বি একটা শব্দের উৎস। ঝামেলাটা কি দেখি, শব্দ দুইটা 5 সেন্টিমিটার দূরে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে। 5 সেন্টিমিটার দূরে কি আছে? একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, মানে শব্দটা ওইখানে গিয়ে বাড়ি খাবে। আচ্ছা ঠিক আছে। প্রশ্নটা কি বলা হয়েছে? এ হতে প্রতিফলক পৃষ্ঠে শব্দ পৌঁছাতে 6 সেকেন্ড সময় লাগে। এ থেকে 5 সেন্টিমিটার দূরে এই বাধা পর্যন্ত শব্দর যাইতে কতটুকু সময় লাগে? 6 সেকেন্ড সময় লাগে। এটা বলা হয়েছে প্রশ্নে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 বলে দিছে। আমরা বলছিলাম না যে প্রশ্নে বলে দেওয়া থাকা লাগবে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এত, তাহলে আমাকে এরপরে যদি বলে 50 ডিগ্রিতে শব্দের বেগ কত বের করো, করা যাবে। বুঝছো? তো বলে দিছে দেখে তাহলে আমাদের জিনিসটা সুবিধা হয়েছে। কারণ কি আমি বলি, দেখো এখানে দেখো এই যে বায়ুর তাপমাত্রা লেখা আছে 20 ডিগ্রি। প্রশ্নে সব কিছু আছে, তোমার ঠান্ডা মাথায় দেখতে হবে। দেখো বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 0 ডিগ্রিতে শব্দের বেগ 330 হইলে 20 ডিগ্রিতে শব্দের বেগ কত? কোশ্চেন পরে আসি, আগে এটা বের করি আসো। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে আমরা 20 ডিগ্রির জন্য শব্দের বেগটা বের করি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। চলো এটা বের করি আগে, পরের কাজ পরে। এবার আমি ডাইরেক্ট বসাবো, সময় নিব না, ঠিক আছে? V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইডেড বাই T2। মনোযোগ দিবা। V1 আমি জানতে চাই, সেটা 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য জানতে চাই। V2 বসাবো কত? 330। এটা কিন্তু শিখানো হয়েছে, আর শিখাবো না। T1টা 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা 20 বসাইতে পারবো না, 20 প্লাস 273 বসাইতে হবে অলওয়েজ, কারণ সেলসিয়াস বসানো যাবে না। আচ্ছা, এরপর T2 কত? 0 ডিগ্রি, তাহলে 0 প্লাস 273। দেখছো আমি জিনিসটাকে ডাইরেক্ট করলাম। এবার আমরা যদি ডাইরেক্ট V1 বের করতে চাই, জাস্ট এই অংশের সাথে 330 গুণ হয়ে যাবে। তাহলে করো, চলো করি। রুট ওভার 293 ডিভাইডেড বাই 273 ইন্টু 330। সুন্দর ভ্যালু চলে আসছে, 341.87 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কিন্তু সুন্দর একটা ভ্যালু, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এটাকে আমরা এখানে ছোট করে রেখে দিলাম। হাই মিস্টেক হয়ে গেল, এটাকে আমরা এখানে ছোট করে রেখে দিলাম। অঙ্ক লাগুক না লাগুক আমরা একটা কাজ করে রাখলাম, অঙ্কতে কাজে লাগুক বা না লাগুক আমরা একটা কিন্তু কাজ করে রাখলাম। 20 ডিগ্রিতে শব্দের বেগটা বের করে রাখলাম। এটা দেখি পরে লাগবে, আমার বিশ্বাস লাগবে। উদ্দীপকের আলোকে কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ তোমার পক্ষে শোনা সম্ভব। এটা আবার কোন প্রশ্ন? এ এবং বি দুইটা শব্দ তৈরি হয়েছে, কোন উৎস থেকে, মানে এ নাকি বি, কোনটা থেকে সৃষ্ট শব্দ তোমার পক্ষে শোনা সম্ভব, মানে মামার পক্ষ মানে মানুষের পক্ষে আর কি। মানুষের পক্ষে শব্দ শুনতে হলে শব্দের কি হতে হয়? দেখো
আলাদা আলাদা শব্দ শোনা ওইটা ডিফারেন্ট জিনিস, ওইটা হচ্ছে তোমার স্থায়িত্বকাল দিয়ে করতে হয় 0.1 সেকেন্ডের, যে একাধিক শব্দ শোনা যাবে কিনা, প্রতিধ্বনি শোনা যাবে কিনা, ওইটা হচ্ছে স্থায়িত্বকালে, অর্থাৎ 0.1 সেকেন্ড দিয়ে আমরা করবো। বাট কোনো একটা উৎস থেকে শব্দ সৃষ্ট হয়েছে, তাহলে ওই শব্দটা তুমি শুনতে পারবা কি না এইটা বের করা কিন্তু ফ্রিকোয়েন্সির গেম। বলেছিলাম যে মানুষের শ্রবণ সীমার জন্য ফিক্সড মানে সীমা আছে, ফ্রিকোয়েন্সির একটা সীমা আছে, সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000। অর্থাৎ এ এবং বি এই দুইটা উৎসে যে শব্দ তৈরি হয়েছে, ওই শব্দটা যদি 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হয় ফ্রিকোয়েন্সির, তাহলেই একমাত্র আমরা এই শব্দগুলো শুনতে পারবো, নতুবা শুনতে পারবো না। তো চলো চেক করে দেখি। প্রথমে চলো এ মাধ্যম নিয়ে কাজ করি আমরা। চলো এ মাধ্যম নিয়ে কাজ করি। এ মাধ্যমের ক্ষেত্রে তাহলে এই মাধ্যমের জন্য আমরা কি করব বলতো, যেহেতু ফ্রিকোয়েন্সি বের করবো তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, খুব বিখ্যাত ফর্মুলা। কি বলা হয়েছে দেখি তো, আচ্ছা এখানে তো ভি দেওয়া নাই, আচ্ছা ভি তো আমরা বেরই করছি ভি তো আমরা জানি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তো আমরা একটু আগে বের করে রাখছি, ভি তো আমরা জানি। এই ভি কিন্তু এ আর বি দুইটার জন্য সেম, এ আর বি দুইটার জন্যই শব্দের বেগ কিন্তু সেম। কেন বলতো, কারণ দুইটা শব্দই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে তৈরি করা হয়েছে, তাপমাত্রা কনস্ট্যান্ট আছে এই তাপমাত্রায়, তাহলে এটা এতে করো বিতে করো ডাজেন্ট ম্যাটার, শব্দের বেগ এইটাই হবে। যদি এটা হইতো এটা পানিতে করা হয়েছে, এটা বাতাসে করা হয়েছে, তাহলে শব্দের বেগ ভিন্ন হইতো। বাতাসে করা হয়েছে বাট 10 ডিগ্রিতে একটা করা হয়েছে, 30 ডিগ্রিতে একটা করা হয়েছে, তাহলেও শব্দের বেগ ভিন্ন হইতো। বাট যেহেতু তাপমাত্রা ফিক্স করে দিছে, তাহলে শব্দের বেগ চেঞ্জ হবে না, যেটা আছে ওইটাই দুইজনের জন্য। কেন তুমি যদি এই জায়গায় শব্দ করো তোমারটাও এত বেগই হবে, বুঝছি। এবার আসেন, তাহলে তোমরা ভি জানি, ল্যামডা জানা দরকার। ল্যামডা কেমনে জানবো, কিভাবে সম্ভব? চলো একটু ল্যামডাটা বের করার চেষ্টা করি তো। এই ধরনের তরঙ্গ ক্ষেত্রে খেয়াল করবা, পূর্ণকম্প দেখো তরঙ্গ কিন্তু দেওয়া আছে, একটা ফুল তরঙ্গ দেওয়া আছে, এবং এই তরঙ্গের ক্ষেত্রে খেয়াল করো, তোমার কাছে তো মনে হইতেছে ভাই এটা তো যে এরকম ভাবে দেওয়াকারে দেওয়া নাই ভাইয়া, মজা লাগতেছে না। দেওয়াকারে না দেওয়া থাক, ডাজেন্ট ম্যাটার। পূর্ণকম্পন বোঝা যায় কিভাবে জানো, একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ মিলে হয় পূর্ণকম্পন। এটা কি তুমি বুঝছো? একটা সংকোচন একটা প্রসারণ মিলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে একটা পূর্ণকম্পন। তাহলে বলো তো এখানে আরেকটা পূর্ণকম্পন আছে না, একটা দুইটা পূর্ণকম্পন, আরেকটা পূর্ণকম্পন কিন্তু নাই, অর্ধেক আছে। খেয়াল করছো, অর্ধেক আছে। এবং এই টাইপের জিনিসগুলো কিন্তু আমি শিখাইছিলাম, যে এখানে মোট কয়টা পূর্ণকম্পন আছে বলো তো, আড়াইটা পূর্ণকম্পন আছে, মানে দুইটা পূর্ণ আছে আরেকটার অর্ধেক আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে এখানে পূর্ণকম্পন কয়টা বলো তো, আড়াইটা, 2.5, আড়াইটা, তাই না তাই না? এখন আড়াইটা পূর্ণকম্পনের দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। এটা আমি জিনিসটা শিখাইছিলাম, খেয়াল করে দেখো আগের ক্লাসে। তাহলে আমরা লিখতে পারি যে 2.5 ইকুয়াল টু 5, 2.5 ল্যামডা, একটা পূর্ণকম্পনের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে 2.5 পূর্ণকম্পনের দৈর্ঘ্য হইতেছে 2.5 ইন্টু ল্যামডা এইটা। এবং এই ডিস্টেন্সটাই কিন্তু দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা এর জন্য। কার জন্য? এর জন্য। তাহলে এটা আমরা একটু লিখে রাখি এই জায়গাটায়, 2.5 ল্যামডা এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা যেটা করতে পারি, ল্যামডা এ কত, ল্যামডা এ হবে 5 ডিভাইডেড বাই 2.5, অর্থাৎ 2 সেন্টিমিটার। কারণ অঙ্কগুলো কিন্তু সেন্টিমিটারে দেওয়া, ঠিক আছে? 5 সেন্টিমিটার ছিল। এটা কি তোমরা বুঝছো? এটা কি তোমরা বুঝছো যে আমি কি করছি? এ মাধ্যমে শব্দে কতগুলো পূর্ণকম্পন ছিল, আড়াইটা। তাহলে আড়াই ল্যামডা ইকুয়াল টু কত, ডিস্টেন্সটা কত, 5 সেন্টিমিটার। তাহলে আড়াই ল্যামডা ইকুয়াল টু 5 সেন্টিমিটার, ওইখান থেকে আমরা ল্যামডা বের করছি। আর তোমরা যদি ঐকিক নিয়মে করতে চাও ওইটাও করতে পারো, যে লিখবা যে ভাইয়া ভাইয়া একটা পূর্ণকম্পনের দৈর্ঘ্য হচ্ছে, আড়াইটা পূর্ণকম্পনের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে একটা পূর্ণকম্পনের দৈর্ঘ্য হচ্ছে 5 ডিভাইডেড বাই আড়াই, ঐকিক নিয়ম। তাহলে তুমি একটা পূর্ণকম্পনের দৈর্ঘ্যটি তো ল্যামডা, তাহলে 5 বাই 2.5 অর্থাৎ 2 সেন্টিমিটার, এটাই হচ্ছে ল্যামডা। এভাবে করতে পারো, অথবা আমার মতো ডাইরেক্ট আড়াই ল্যামডা ইকুয়াল টু 5 ল্যামডা ইকুয়াল টু 2, শেষ।
তাহলে বি মাধ্যমের জন্য আমরা সেম কাজটা করবো। তাহলে দেখো ল্যামডা জানি, বেগ জানি, তাহলে ফ্রিকোয়েন্সি বের করা আমাদের 2 সেকেন্ডের কাজ। চালু করি। ফ্রিকোয়েন্সি অফ এ মাধ্যম ভি ডিভাইডেড বাই ল্যামডা এ, ভি এর ভ্যালু হচ্ছে 341.87, আর ল্যামডা পাইলাম 2 সেন্টিমিটার, যেটাকে আমাদের কি করতে হবে, সেন্টিমিটার রাখা যাবে না, অর্থাৎ এটাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0.02 মিটারে নিতে হবে। সো এটা একটু মাথায় রাখতে হবে, ডাইরেক্ট অঙ্ক করলে কিন্তু মারা খাবা। অবশ্যই সেন্টিমিটার রাখা যাবে না, এখানে 2 বসাই দিলে কিন্তু মারা খাই যেটা, 2 বসাই দিলে যাবে না, 0.02 মিটার। তাহলে এবার অঙ্কটা অ্যান্সারটা কত আসে, 341.87 ডিভাইডেড বাই 0.02, 17,993.5 হার্স। এইটা হইতেছে আমাদের এ মাধ্যমের ফ্রিকোয়েন্সি। এটা আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের এ মাধ্যমের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ছোট করে দিই, এটা হচ্ছে এ মাধ্যমের ফ্রিকোয়েন্সি। এবার চলো আমরা বি মাধ্যমের জন্য কাজ করি। এবার তোমাদের কাছে আগে আমার প্রশ্ন, এ মাধ্যমের শব্দটা কি শোনা যাবে? যাবে। দেখো 17,000 আর আমাদের হাইয়েস্ট হইতেছে 20,000, তো 20,000 থেকে কম কিন্তু, তাহলে এটা শোনা যাবে। চলো বি মাধ্যমের জন্য কাজ করি। তাহলে আমরা বি মাধ্যম লিখি। বি মাধ্যমের জন্য কি হবে, আগে চলো ল্যামডাটা বের করি, যেহেতু এ মাধ্যমে ল্যামডাটা বের করছিলাম, এখানে আমরা করতে হবে। এখানে পূর্ণ কম্পন কয়টা, একটা, দুইটা, তিনটা, 3.5টা, বুঝো নাই তোমরা? এই যে একটা, দুইটা, তিনটা, 3.5টা, বুঝো নাই? একটা সংকোচন একটা প্রসারণ মিল হলে একটা, দুইটা, তিনটা, 3.5টা, মানে আরেকটার অর্ধেক। তাহলে 3.5 ল্যামডা ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখান থেকে আমরা চাইলে ল্যামডা বি বের করে ফেলতে পারি আগে ভাগেই। 5 ডিভাইডেড বাই 3.5 কত আসে দেখো তো, 5 ডিভাইডেড বাই 3.5 1.4285 সেন্টিমিটার। সেন্টিমিটার তো রাখা যাবে না, 100 দিয়ে ভাগ করি, তাহলে 0.01428 মিটার। মিটারে কনভার্ট করে নিলাম, ঠিক আছে, বুঝছো বিষয়টা, জিনিসটাকে সহজ করে নিলাম। চলো এবার আমরা তাহলে এটার ইয়াটা বের করে ফেলি। বি মাধ্যমে আমরা এখন শব্দের বেগটা বের করে, ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলি। তাহলে বি মাধ্যমে বি ইকুয়াল টু এফ বি ইন্টু ল্যামডা বি। তাইলে আমরা এফ বি যদি বের করতে চাই, আমাকে ভি ডিভাইডেড বাই ল্যামডা বি করতে হবে। তাহলে ভি এর ভ্যালু কত, সেম থাকবে, কারণ মাধ্যম একটাই, তাপমাত্রা নির্দিষ্ট। 341.87 না, ডিভাইডেড বাই 0.01428 এটা আশা করি হবে, দেখি তো। 341.87 ডিভাইডেড বাই 0.01428 কত আসে দেখি, ওমা 2000, ও এটা তো হবেই, 2393.20966 হার্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি মাধ্যমের শব্দ। এইটাও কি ভাই 20 হার্জের কম এবং 20 হার্জের বেশি, 20,000-এর কম, মিলছে তো নাকি? ইট মিনস এটাকে আমরা একটু লিখে রাখলাম, ছোট করে দিলাম। তাহলে ফাইনালি আমরা একটা কথা বলবো, যেহেতু শব্দ কম্পাঙ্ক উভয় ক্ষেত্রেই শ্রবণ সীমার মধ্যে পড়ে, সেহেতু শব্দদ্বয় শোনা যাবে। কি লেখছে, তোমার পক্ষে শুনতে পারবো।
এই কথাটা বলে দিতে হবে লাস্টে। এটা বলে দিলেই স্যার খুশি হয়ে যাবে এবং তোমাকে বলবে ভেরি গুড, ইউ আর সাচ এ জিনিস, ওয়াও। মজা করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কাছে, আমি মনে হয় একবার ট্রাই করছিলাম 5 মিটার দিয়ে করা যায় কিনা। তো দেখলাম 5 মিটার দিয়ে যদি করা হয় তাহলে না যে কোনো একটা শোনা যায় না, একটা 18 হয় আর একটা 17 হয়, কিছু একটা হয়েছিল, যাই হোক। তো একটা শোনা যাবে নাকি, বাট এখন যেহেতু দুইটাই 20 থেকে 20,000-এর ভেতরে পড়তেছে, তাহলে কিন্তু শব্দ শোনা যাচ্ছে। তাহলে তোমরা পুরো অঙ্কটা কি বুঝছো কিনা, এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ ছিল, মানে একটা অঙ্ক কতটা ইন্টারেস্টিং হতে পারে এটা কিন্তু এটা দেখলে বোঝা যায়। ওকে, সো এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে যেটা আমি বাড়ির কাজ দিব তোমাদের, এটা তোমরা উত্তর করবা, উত্তর করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা দিবা, অথবা আমার যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে তোমরা এই অঙ্কটা করে ছবিটা দিতে পারো, আমি চেক করে দিব, চেক করে আমি রাইট অর রং এটা আমি কমেন্ট করে দিব। তো এটা তোমরা কোথায় দিবা, অ্যান্সারটা কোথায় দিবা, ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপ। এটা কোন গ্রুপটায় ভাইয়া, শিবলিস ক্লাসরুমের একটা গ্রুপ আছে, ওই গ্রুপটায় দিবা। আমি লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো, বা তোমাদের ওই যে কি বলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সো এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে এবং ওই গ্রুপে তোমরা এটা দিবা, ঠিক আছে, ঠিক আছে। এটা থাকবে, যেগুলো অনেক সহজ অঙ্ক, পারবা, আমি চেক করবো কিন্তু, সো দিও। ওকে, সো আমাদের আসলে আর তেমন কোনো কাজ নেই, এখন আমাদের কিছু গল্প করবো, 5-10 মিনিটের ভিতরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দিবা। আমরা শব্দ তরঙ্গের কিছু ব্যবহার শিখবো, এটা হচ্ছে পরীক্ষায় খ নাম্বার প্রশ্নে এমসিকিউতে কিন্তু আসতে দেখা যায়। তোমাদের শব্দ তরঙ্গ আসলে কোথায় কোথায় ব্যবহৃত হয়, অলরেডি মনে হয় একটা এই ছবিটা তোমরা চিনো, এটা কিন্তু আলট্রাসোনোগ্রাফির ছবি, অনেকেই জানো, যারা প্রেগনেন্ট হয় তাদের পেটের ভিতর বাচ্চার অবস্থা কি, বাচ্চা সুস্থ আছে কিনা, বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এটা দেখার জন্য দেখবা পেটের মধ্যে কিছু একটা এরকম একটা কিছু একটা জিনিস দিয়ে এরকম নাড়ানো হয়, ওইটা থেকে কম্পিউটার এরকম ইমেজ দেখা যায়। ওই ইমেজ দেখে যারা বিশেষজ্ঞ আলট্রাসোনোগ্রাফির, ওরা বুঝতে পারে যে বাচ্চা ভালো আছে না অসুস্থ আছে, এটা আইডেন্টিফাই করা যায়। এটাই হচ্ছে কথা। তো আলট্রাসোনোগ্রাফিতে কিভাবে কি করা হয়, আলট্রাসোনোগ্রাফিতে মূলত আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়। কি করা হয়, আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়। আলট্রাসাউন্ড হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড, যেটা ব্যবহার করার পর ওরা কি করে, মনে করে একটা মেশিন, এই যে এইটাই কলমটা মনে করে এরকম টাইপের কিছু একটা মেশিন ধরে এরকম পেটের মধ্যে ধরে, ধরার পর পেটে বড় হয়ে গেছে পেটের মধ্যে ধরা হয়, পেটের মধ্যে ধরলে যেটা হয়, এই আলট্রাসাউন্ডটা পেটের ভেতরে যায়, পেটের ভেতরে যাইতে পারে, সাউন্ড পেটের ভিতরে চলে যেতে পারে, ভেদ করে চলে যেতে পারে, গিয়ে এই যে বাচ্চার শরীর বা পেটের যে মাসেলগুলো আছে বা বিভিন্ন অর্গান আছে, এগুলোতে সাউন্ডটা বাড়ি খায়, বাড়ি খেয়ে আবার এই জিনিসটা যে ধরা হয়েছিল না, এই জিনিসের মধ্যে ব্যাক করে, কথাটা বুঝছো, এটার ভিতরে পেটের ভিতরে যায়, গিয়ে সাউন্ডটা বাড়ি খেয়ে আবার এর কাছে চলে আসে, এটাকে আমরা বলি ট্রান্সডিউসার। তো এইটা দিয়ে সাউন্ড গিয়ে আবার এর কাছে চলে আসে, এটা একই সাথে সাউন্ড তৈরিও করে, সাউন্ড রিসিভও করে, করার কারণে ওইটা হিসাব করে করে কম্পিউটারে একটা বিশেষ প্রোগ্রাম করা হয়, যাতে একটা ছবি জেনারেট করা যায়। বুঝাইতে পারছি জিনিসটা, এটা একটা প্রতিধ্বনি টাইপের, সাউন্ড গেছে দেন ব্যাক করছে, কোন সাউন্ডটা কত পরে আসছে, মনে করো আমি যদি এখানে ধরি এতটুকু কাছে থেকে যে সাউন্ডটা আসবে ওইটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, আবার এখানে যদি বাড়ি খায় তাহলে ওটা কিন্তু একটু সময় নিয়ে আসবে, ওটা দেখে বোঝা যায় পেটের কোন জায়গায় কি আছে। বা শুধু পেটের করে বিষয়টা এমন না, এটা আরও অনেক ক্ষেত্রে করা হয়। তোমার যদি লিভারের প্রবলেম হয়ে থাকে, তোমার যদি মেনলি পেটে করা হয়, লিভারের প্রবলেম হলে, অন্তনালীতে কোনো প্রবলেম হলে, শুধু যে প্রেগনেন্ট মহিলাদের জন্যই করা হয় বিষয়টা এমন না, অন্যদের ক্ষেত্রেও কিন্তু এটা করা হয়, এবং খুবই পপুলার একটা এক্সপেরিমেন্ট বা পপুলার একটা টেস্ট আমরা জানি, এবং সবাই এটা বিশেষজ্ঞ হয় না, যারা বিশেষজ্ঞ হয় তাদের যথেষ্ট মর্যাদা আছে এখানে, তাই না? তো আলট্রাসোনোগ্রাফিটা বলে দিলাম আগেই। এরপর আসি হচ্ছে দৈনন্দিন কাজে তো আমরা ব্যবহার করি, আমরা কথা বলি শব্দ দিয়ে, শব্দ ছাড়া তো আমরা কথা বলতে পারতাম না। চিকিৎসা ক্ষেত্রে তুমি মারা গেছো না বেঁচে আছো, এটা বোঝার জন্য তোমার হার্টবিট জানা দরকার, হ্যাঁ তাই জানা, ওগুলোর জন্য ওগুলো কিন্তু একটা শব্দ। আর ইঞ্জিনিয়ারদের জন্য তো শব্দের কোনো তুলনাই হয় না, কত ইম্পর্টেন্ট এটা আস্তে আস্তে যারা ইঞ্জিনিয়ার হবে বুঝবা। আচ্ছা, এরপরে হচ্ছে সিসমিক সার্ভে, এটা কি ভাইয়া, এটা হচ্ছে এই যে মাটির নিচে কোথায় কয়লার খনি আছে, কোথায় তেলের খনি আছে বা স্বর্ণের খনি আছে, কত ডিস্টেন্সে আছে, কত গভীরে আছে, এইটাও কিন্তু বোঝা যায়। কিভাবে জানো, করা হয় কি, এইখানে একটা সোনার, প্রবাবলি আমি নামটা ভুলে যেতে পারি, কোনো একটা সিস্টেমের মাধ্যমে ভূমির উপরে একটা শব্দ তৈরি করা হয়, শব্দ তৈরি করা হয়, কথাটা বুঝো, এইখানে শব্দ তৈরি করা হয়, ওই শব্দটা মনে করো এই জায়গায় দেখো স্বর্ণ আছে, মনে করো এখানে গোল্ড আছে, এখানে গোল্ড আছে, এই শব্দটা গোল্ডের মধ্যে বাড়ি খাবে, খেয়ে এখানে একটা রিসিভার আছে, ওই রিসিভারে আসবে। তুমি এটা কিন্তু ক্যালকুলেট করা যায় যে শব্দ তো সমবেগে চলে, তাই না, তো সব যাবে বাড়ি খেয়ে চলে আসবে, তাহলে কতটুকু ডিস্টেন্সে থেকে এই শব্দটা ব্যাক করছে এটা ক্যালকুলেট করা যায়, এই ডিস্টেন্সটা ডি, এটা বুঝাচ্ছে না হয়তো বা ক্যামেরাতে, যাও এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করা যায় যে কতটুকু গভীরে তোমার স্বর্ণটা আছে বা কতটুকু গভীরে তোমার তেলের খনিটা আছে, এটা কিন্তু এই প্রতিধ্বনি থেকে বোঝা যায়।
কথা বুঝছো? প্রতিধ্বনির অঙ্ক করা যায়, অঙ্ক করার সময় দেখবা যে আমরা কত দূর থেকে আওয়াজ করতেছি, দেন আমার আওয়াজ থেকে সামনের প্রতিফলকের ডিস্টেন্সটা বের করে ফেলা যায়। বুঝছো? আওয়াজটা যে বাড়ি খেয়ে যে চলে আসবে, এই ডিস্টেন্সটা S=VT ফর্মুলা দিয়ে ইজিলি ক্যালকুলেট করা যায়। এটাই হচ্ছে কথা। এছাড়া আল্ট্রাসাউন্ড ক্লিনার তোমরা চিনো কিনা, তোমরা ইউটিউবে সার্চ করবা যে আল্ট্রাসাউন্ড ক্লিনার এটা কি। এটা হচ্ছে মনে করো তোমার চশমা বা তোমার যে কোনো একটা ডাক্তারি যন্ত্রপাতি, এটা অপরিষ্কার হয়ে গেছে, এটার মধ্যে জীবাণু আছে বা ময়লা আছে, ডাস্ট আছে। মাথায় রাখবা, সব ডাস্ট তুমি মুছে যা ক্লিনিং করে পরিষ্কার করতে পারবা না। অনেক ভিতরে ভেতরে চিপায় বিভিন্ন যন্ত্রপাতি চিপার ভিতরেও ডাস্ট লুকায় থাকতে পারে। ওইটা পরিষ্কার করার জন্য আল্ট্রাসাউন্ড নামে একটা প্রযুক্তি আছে। এটা করা হয় কি, একটা পাত্রের মধ্যে পানি রাখা হয় বা কিছু রাখা হয়, তরল রাখা হয়, ওইখানে তুমি ওই বস্তুটাকে ডুবাই দিবা, এরপরে ওই পানির মধ্যে আল্ট্রাসাউন্ড মারা হয় এবং ওই যন্ত্র ওই জিনিসটা ভাইব্রেট করে 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 এটা থেকে ময়লাগুলো বের হয়ে আসে। খুবই দারুণ একটা জিনিস, তোমরা সার্চ করো, খুবই সুন্দর, স্যাটিসফাইং আল্ট্রাসাউন্ড ক্লিনার। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক কয়েকটা সাউন্ডের ব্যবহার বা শব্দ তরঙ্গের ব্যবহার। আরও অনেক ব্যবহার আছে, আমাদের বইয়ে এই কয়টা দেওয়া আছে, এই জন্য লিখে রাখছি আর কি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা টপিক, এই টপিকটা আসলে আমাদের বইয়ে বিশেষ করে 27 সালের বই বা 28 সালের বই, যেটা 28 ব্যাচ, মানে তোমাদের এই বছর যে বই আসছে 26 সালে, গত বছর যে বই আসে 25 সালে, যারা ভবিষ্যতে 27 বা 28 ব্যাচ এসএসসি, ওদের বইটাতে কিন্তু এই টপিকটা খুব একটা আলোচনা করা হয়নি, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। মনোযোগ দাও। শব্দের তীব্রতা এটা কি জিনিস? শব্দের তীব্রতা হচ্ছে, এটার সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায়, এনার্জি যায়, শব্দ একটা শক্তি, এটা তো জানো নাকি? শব্দ এক প্রকার শক্তি। কিসের ভিতর দিয়ে যায়? একক ক্ষেত্রফল, এরিয়া, একক সময়ে, টাইম। অর্থাৎ কোনো একটা, মনে করো সাপোজ আমি একটা আঁকলাম, এটা একটা মনে করো তল, এই তলের এরিয়া হতেছে এ, এই তলের ভিতর দিয়ে শব্দ যাইতেছে। তো একক সময়ে এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে কতটুকু শব্দ শক্তি যাবে, সেটা যত বেশি শব্দ শক্তি যাবে ওই সাউন্ডটা তত তীব্র, তত জোরালো। এই যে আমি অনেক জোরে কথা বললাম, আস্তে কথা বললাম, কেমন আছো, বুঝছো বিষয়টা? আমি কিন্তু দুইবারই সাউন্ড করছি, একটাতে জোরালো শব্দ করছি, তীব্র শব্দ করেছি, আরেকবার কিন্তু আস্তে শব্দ করেছি, স্লো শব্দ করেছি। দুইটা কিন্তু ভিন্ন, তাই না? দুইটা তীব্রতা ভিন্ন ছিল। কেন ছিল? এর মানে আমার জোরালো যে শব্দটা, ওইটার সময় কি একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে একক সময়ে বেশি এনার্জি গেছে, বেশি শব্দ শক্তি গেছে, এই জন্য ওইটা জোরালো শব্দ ছিল। আর আস্তে আস্তে কথা বললাম, তখন কি হবে? তখন তুমি আবার মনে করবা যে এটা তীব্রতা কম, তখন কম শক্তি গেছে, এই জন্য ওইটা কম তীব্র। তো এখানে যেটা তোমাদের মাথায় রাখতে হয়, এককটা মাথায় রাখতে হয়। শব্দের তীব্রতার একক, দুইটা একক আছে, বাট এইখানে যে এককটা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট পার মিটার স্কোয়ার, এটা মাথায় রেখো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, শব্দের তীব্রতা আরও একটা একক আছে, সেটা হচ্ছে ডেসিবল, ওইটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, বিস্তার, তীব্রতা এবং শক্তির একটা সম্পর্ক আছে, সেটা একটু মাথায় রাখবা, মনোযোগ দিও। বিস্তার আর তীব্রতার মধ্যে সম্পর্কটা আগে দেখাই। বিস্তার বুঝো, বিস্তার বুঝো, বিস্তার বুঝো। বিস্তার মানে হচ্ছে ওই যে দেখাই তোমাদের, এই যে সাম্যাবস্থা থেকে কতটুকু সর্বোচ্চ উপরে বা কতটুকু সর্বোচ্চ নিচে কণাগুলো ভাইব্রেট করে, ওই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। বিস্তারকে প্রকাশ করা হয় এ দিয়ে, এটা কিন্তু আগের ক্লাসে বলা হয়েছিল। তীব্রতাকে প্রকাশ করা হয় আই দিয়ে, তীব্রতাকে প্রকাশ করা হয় আই দিয়ে, একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, এবং বিস্তারকে প্রকাশ করা হয় এ দিয়ে। তীব্রতা আর বিস্তারের মধ্যে একটা সম্পর্ক আছে, আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এটা একটু মাথায় রাখবা, এটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, এটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় যে বিস্তারের বর্গ হচ্ছে তড়িৎ তীব্রতার সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার বড় হলে তীব্রতাও বেশি হবে, বা তীব্রতা বেশি হলে বিস্তারটা তত বেশি হবে। ঠিক আছে? সাপোজ আমি তোমাদের একটা প্রশ্ন করলাম, মনে করো কোনো একটা তরঙ্গের বিস্তার দ্বিগুণ হয়েছে, এর মানে তীব্রতা কত গুণ হয়েছে বলো তো? 2-এর উপরে স্কোয়ার যাবে কিন্তু, তারপরে তুমি তীব্রতা পাবা, অর্থাৎ 4 গুণ হয়েছে। যদি বলি বিস্তার 3 গুণ হয়েছে, এর মান 3 গুণ হয়েছে, তাহলে আই কত গুণ হবে? 9 গুণ হবে। এর মান 5 গুণ হয়েছে, তাহলে আই কত হবে? 25 গুণ হবে। এটা এমসিকিউতে আসে কিন্তু, বুঝছো? এবার আসি তীব্রতা আর শক্তির মধ্যে সম্পর্ক। মাথায় রাখবা, দেখো একক সময়ে একক ক্ষেত্রফলের ভিতরে যে শক্তি যায়, দেখো যত বেশি শক্তি যাবে তীব্রতা তত বেশি, বা তীব্রতা বেশি হলে শক্তিও বেশি যাবে। এটা ডাইরেক্ট প্রপোর্শনাল, যে আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু শক্তি, শব্দ শক্তি আর কি, বুঝছো? আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু শব্দ শক্তি। তো এই দুইটা ইনফরমেশন তোমাদের একটু মাথায় রাখতে হবে, দ্যাট ইট, বুঝছো? হ্যাঁ, সো এটাও লেখা যায়, এই দুইটা থেকে একত্র করে আবার দেখো একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে এ
স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ই। অনেক কিছুই করা যায়, ওগুলো আসলে দরকার নেই, নেসেসারি না, বাট তাও জানার জন্য আর কি বললাম আর কি। ওকে, সো এই দুইটা ইনফরমেশন মাথায় রেখো যে বিস্তারের বর্গের সমানুপাতিক হচ্ছে তীব্রতা, আর যত বেশি তীব্র হবে তত বেশি শক্তি যাবে, বা যত বেশি শক্তি যাবে তীব্রতা তত বেশি হবে। এই হচ্ছে কথা। তো এটা রিলেটেড মনে হয় কিছু ম্যাথস আছে, তার আগে আরেকটা জিনিস আমরা শিখে নেই। ম্যাথগুলো করে আসবো কি না, আমরা একটু কনসেপ্ট শিখে নিই। সুরযুক্ত শব্দ। আচ্ছা, শব্দ তো ভাই সবাই করে, আমিও শব্দ করতেছি, চিল্লাইতেছি অনেকক্ষণ যাবত, তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরাও হয়তো বা বিভিন্ন সময় খেলাধুলা করার সময়, বন্ধু বান্ধবের কথা বলার সময় শব্দ করো। আবার অনেকে দেখবা বিভিন্ন যন্ত্রপাতি, যেমন বাদ্যযন্ত্র, হ্যাঁ, গিটার, ভায়োলিন, হারমোনিয়াম, বাঁশি, এগুলো থেকেও কিন্তু শব্দ বের হয়, বাট এই শব্দগুলো কিন্তু একটু সুন্দর হয়, তাই না? একটু শ্রুতি মধুর হয়, কানে আসলে খুব ভালো লাগে, ওয়াও, তাই না? এই শব্দগুলা কিন্তু সুরযুক্ত শব্দ। এই শব্দগুলো কি বলা হয়? সুরযুক্ত শব্দ, যেটা কানে শুনতে ভালো লাগে। তো সুরযুক্ত শব্দের দুইটা বৈশিষ্ট্য আমাদের বইয়ে খুবই হাইলাইট করা হয়, যেটা নতুন বইগুলোতে নেই, বাট আগের বইতে ছিল, প্রশ্ন আসে বলেই আমরা এটাকে আলোচনা করতেছি। এক নম্বর কনসেপ্টটা হচ্ছে তীক্ষ্ণতা। হোয়াট ইজ তীক্ষ্ণতা? তীক্ষ্ণতা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। জিনিসটাকে এইভাবে রিলেট করতে পারো। দেখবা কিছু কিছু শব্দ তোমার কানে খুব চেঁচা চেঁচানি শব্দ লাগে, মানে মানে আবার কিছু শব্দ দেখবা মোটা শোনা যায়। হ্যাঁ, যেমন আমার শব্দটা আমি জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে, বাট আমার শব্দ কাইন্ড অফ একটু চেঁচানো চেঁচানো টাইপের শব্দ। যাই হোক, অনেকে দেখবে অনেক ডিপ ভয়েসে কথা বলে, অনেক সুন্দর ভাষায় কথা বলে, মানে ভাষায় না, মানে ডিপ ভয়েসে কথা বলে, হ্যাঁ, একটু ভারী কণ্ঠে কথা বলে, আবার অনেকে একটু চেঁচানো টাইপের কথা বলে, তাই না? তো কেউ কেউ যারা ডিপ ভয়েসে কথা বলে, হ্যাঁ, একটু ভারী, আবার কেউ কেউ তীক্ষ্ণ ভয়েসে কথা বলে, এই জিনিসটাকে আমরা তীক্ষ্ণতা বলি। কারো শব্দ বেশি তীক্ষ্ণ, কারো শব্দ কম তীক্ষ্ণ। কম তীক্ষ্ণ মানে হচ্ছে হইলো সেটা মোটা শব্দ, মোটা মোটা ভয়েস, মোটা তরঙ্গ, শব্দ তরঙ্গ। আর হচ্ছে তোমার তীক্ষ্ণ হওয়া মানে একটু চেঁচানো টাইপের। যেমন তোমরা জানো মেয়েদের কলার কণ্ঠের শব্দ কিন্তু তীক্ষ্ণ হয়, বাট ছেলেদেরটা কিন্তু কাইন্ডলি মোটা হয়। এর পিছনে কারণটা কিন্তু সবাই আমরা জানি, যে আমাদের সবার শব্দ তৈরি হয় স্বরযন্ত্র, এই যে এইটা এইটা ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি ভিজিবল, এটা হচ্ছে একটু উঁচা থাকে, এটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল, তাই না? এটাকে স্বরযন্ত্র বলা হয়, বাংলা ব্যাকরণ তো পড়ার কথা, তাই না? স্বরযন্ত্রের মধ্যে দেখবা দুইটা ভোকাল কর্ড থাকে, যেটাকে আমরা ভোকাল কর্ড থাকে, ঠিক আছে? এই দুইটা ভোকাল কর্ড যখন আমরা ফুসফুস থেকে শব্দটা বের হয়, ওইটা ভাইব্রেট হয়, ভাইব্রেট হয়ে শব্দটা তৈরি করে। এখন যেটা মজার বিষয় সেটা হচ্ছে কি, ছেলেদের ক্ষেত্রে এই ভোকাল কর্ড দুইটার আশেপাশে অনেক বেশি মাসেল থাকে। মাসেল থাকার কারণে ওই ভোকাল কর্ডগুলো যে লেভেলে ভাইব্রেট করার কথা অত বেশি ভাইব্রেট করে না কথা বলার সময়। দ্যাটস ওয়াই ছেলেদের ভয়েসটা একটু মোটা শোনা যায় কম্পারেটিভ টু মেয়েদের। মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, ওদের ভোকাল কর্ডের এখানে অত বেশি মাসেল থাকে না, তো এবং ভোকাল কর্ডটা যথেষ্ট পাতলা হয়, যার কারণে এটা অনেক বেশি ভাইব্রেট করে। বেশি ভাইব্রেট মানে বেশি ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে, এর মানে ওই শব্দটা একটু তীক্ষ্ণ শোনা যায়। কথাটা বুঝছো? কথাটা বুঝছো? এই হচ্ছে কথা। এবং এটার একক কিন্তু হার্জ, যে বললাম না যে এটা ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, টিম্বার কি জিনিস? টিম্বারটা একটু বলি, নামটা সুন্দর একটু অকওয়ার্ড, বাট একটু বুঝো, মনোযোগ দাও। কিছু শব্দ দেখবা, তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই ভায়োলিন থেকে শব্দ আসতেছে, একই সাথে তোমার সামনে দুইটা যন্ত্র আছে, একটা হচ্ছে ভায়োলিন আর একটা হচ্ছে তোমার মনে করো আচ্ছা ভালো ভালো বলি, একটা হচ্ছে গিটার আর একটা হচ্ছে তোমার হচ্ছে কি বাঁশি, ঢোল 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 বলবো, ট্রাম বলবো, আচ্ছা দাঁড়ি মাথা নষ্ট হয়ে গেছে বলবো। একটা গিটার আর একটা হচ্ছে ইলেকট্রিক গিটার, নর্মাল অ্যাকুইস্টিক গিটার, ইলেকট্রিক গিটার, চিনো তো তোমরা নাকি? অ্যাকুইস্টিক গিটারগুলো এবং ইলেকট্রিক গিটার দুইটার সাউন্ড কিন্তু ডিফারেন্ট। আবার তুমি দেখো হারমোনিয়াম আর গিটারের কথা চিন্তা করো, হারমোনিয়ামের সাউন্ড আর গিটারের সাউন্ড কি এক? ভাই দুই ক্ষেত্রেই তো শব্দ তৈরি হইতেছে, তাহলে সাউন্ড কেন ডিফারেন্ট হইলো? আমরা কিন্তু কানে শুনতে পারলেই বুঝি এটা গিটারের শব্দ নাকি হারমোনিয়ামের শব্দ। এই যে তোমার ভেতরে একটা পার্থক্য করার অ্যাবিলিটি আছে, হ্যাঁ, তোমার শব্দ আলাদা করার যে অ্যাবিলিটি আছে, এইটা হইতেছে ওই শব্দেরই একটা বৈশিষ্ট্য। যে শব্দটা হারমোনিয়াম থেকে তৈরি হয় বা যে শব্দটা গিটার থেকে তৈরি হয়, ওটা কিন্তু কোনো একটা স্পেসিফিক জাস্ট একটা ওয়েভ না, এরকম এরকম ওয়েভ না, এটা র্যান্ডম একটা সিম্পল ওয়েভ না, এটা কিন্তু সিম্পল ওয়েভ না, এটা হইতেছে একটু কমপ্লেক্স। দেখো দেখো দেখো, নর্মাল ওয়েভের মতো না জিনিসগুলো, দেখো এটা হচ্ছে বেহালা, এটা হচ্ছে বেহালার শব্দ, বেহালা দেখাইতেছে, এই যে এটা হচ্ছে বেহালা থেকে যে শব্দটা তৈরি হয় ওইটার ফ্রিকোয়েন্সি, ওইটার তরঙ্গ। এটা হচ্ছে ট্রাম্পেট, এটা বাঁশি থেকে আসা শব্দ, এটা বাঁশি ভিন্ন মোটা বাঁশির শব্দ। তো যাই হোক, খেয়াল করো তরঙ্গগুলো কিন্তু আমাদের পরিচিত তরঙ্গের মতো সুন্দর না, এগুলো আসলে যেটা হয় অনেকগুলো টাইপের তরঙ্গের মিক্সচার একটা, বুঝছো? মানে এই যে বাদ্যযন্ত্র থেকে যে শব্দগুলো আসে, যে এত সুন্দর সুন্দর শব্দ, এগুলো কিন্তু অনেকগুলো তরঙ্গের মিক্সচার। মানে ওই হারমোনিয়াম বা ওই গিটার অনেক টাইপের তরঙ্গ তৈরি করে, ওই তরঙ্গগুলো করে কি মিক্স হয়ে এমন একটা জিনিস তৈরি করে যেটা আমরা বুঝতে পারি যেটা গিটার থেকে আসছে, এটা হারমোনিয়াম থেকে আসছে। বুঝতে পারছি? এখানে কিন্তু অনেকগুলো তরঙ্গ একসাথে উপরিপাতন করছে, করে এই তরঙ্গটা তৈরি করছে। এই জন্য হারমোনিয়ামের শব্দ আর গিটারের শব্দ তোমার চোখে কিন্তু আলাদা, তোমার কানে আলাদা, কারণ দুইটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে জেনারেট হয়েছে, ভিন্ন ভিন্ন সিকোয়েন্সে তৈরি হয়েছে।
ভিন্ন ভিন্ন সিকোয়েন্স তৈরি করতেছে। দ্যাটস ওয়াই তুমি আলাদা করতে পারো। এই আলাদা করার যে বৈশিষ্ট্যটা শব্দের ভিতরে বা বাদ্যযন্ত্রের ভিতরে যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যে তরঙ্গগুলো মিক্সড হয়ে একটা নতুন কিছু তৈরি করতেছে, তুমি আলাদা করতে পারতেছো শব্দগুলোকে, যদিও এরা শব্দ বাট এক একটা শব্দ এক এক রকম, দ্যাটস ইজ কল্ড টিম্বার। টিম্বার হইতেছে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য, যে বৈশিষ্ট্যের জন্য তুমি আলাদা করতে পারো। এটি হইতেছে শব্দের একটা গুণ, সুরের একটা গুণ। এই কথাটা মাথায় রেখো, সুরের গুণ আর টিম্বার একই কথা, সুরের গুণ আর টিম্বার কিন্তু একই কথা। কিছু কথাটা বুঝছো? কথাটা বুঝছো? এই হচ্ছে কথা, জাস্ট একটু জানা রাখলে আর কি। পরের প্রশ্ন টপিক, এটা তোমাদের বইয়ে আছে অ্যান্ড এটা থেকে অনেক সময় এমসিকিউ আসে, যে বলা হয় 3 ধরনের বাদ্যযন্ত্র হয়। কিছু বাদ্যযন্ত্র তার দিয়ে তৈরি হয়, কিছু বাদ্যযন্ত্র বাতাস দিয়ে শব্দ তৈরি করে, কিছু বাদ্যযন্ত্রে মারতে হয়, জোরে আঘাত করতে হয়। তো আমরা জানি একতারা, দোতারা, তারপরে বেহালা, সেতার, সার্চ করতে পারো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, সবগুলো তার, গিটার, হ্যাঁ, এগুলো সবগুলোই কিন্তু তারে দিয়ে তৈরি হয়, তারের মধ্যে বাজানো লাগে, তাই না? আচ্ছা, তারপরে বাতাস কোনটা? যেমন বাঁশি, হারমোনিয়াম কিন্তু বাতাস দিয়ে তৈরি হয়, তাই না? এই যে বাঁশি, হারমোনিয়াম, এগুলো হচ্ছে বাতাস ইউজ করে শব্দ তৈরি করে। আর আঘাত মাইর দিয়ে বা প্রিকিউশন না পারকুশন কি জানি উচ্চারণ আমি বুঝি না, দেখ তোমরা বললো আমার একটু, হ্যাঁ, পারকেশন, হ্যাঁ, যাও, এইটা হচ্ছে আঘাত করতে হয়, যেমন ঢোল, হ্যাঁ, তারপরে তোমার ওই যে কি তবলা, হ্যাঁ, তারপরে হচ্ছে ড্রামস, এগুলো হচ্ছে আঘাত করে শব্দ তৈরি হয়। এটা একটু মাথায় রাখবা, এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় আসে। এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউতে কিন্তু এক্সাম্পলগুলো থেকে প্রশ্ন হয়। ওকে, পরের টপিকটা দেখি। ইয়েস, শব্দ দূষণ। তো আমরা সুরযুক্ত শব্দ যেহেতু শুনে ফেলছি, বেহেলা থেকে বা গিটার থেকে বা হারমোনিয়াম থেকে আসা শব্দ তোমার কানে ভালো লাগলেও অবশ্যই উচ্চ শব্দ তোমার কাছে ভালো লাগবে না, যেটা কনসার্ট বা বিভিন্ন জায়গায় হয়। ওইখানে কিন্তু অতি উচ্চ মাত্রায় শব্দ হয়, যেটা কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, তাই না? আবার তোমার সাপোজ ধরো এই যে ট্রাক বা গাড়ি, রাস্তাঘাটে গাড়ির হর্ন, এটা কি খুব শুনতে ভালো লাগে? এগুলো কিন্তু শব্দ দূষণ। বেশি উচ্চ মাত্রার শব্দ আমাদের কানের জন্য কিন্তু ভালো না। শব্দের এই যে তীব্র শব্দ, যেমন তোমার কানে মশাও কিন্তু আওয়াজ করে, তোমার কানে তোমার সাথে আরেকজন কথা বলতে, সেও আওয়াজ করে কথা বলতেছে, বাট তোমার পাশে একটা গাড়ি যেতেছে, ট্রাক যেতেছে, এটা হর্ন দিয়ে চলে যেতেছে, সবগুলো কিন্তু শব্দ, বাট এক একটা শব্দ কিন্তু এক একটা তীব্রতায় থাকে। যেমন তোমার কাছে একটা কেউ হাততালি দিল, হাততালির শব্দ কি অত বেশি হবে না? তোমার যে নিঃশ্বাস নিচ্ছ, এটাও কিন্তু একটা শব্দ, তাই না? এখানেও কিন্তু তীব্রতা অত বেশি না, বাট একটা ট্রাকের শব্দের তীব্রতা অনেক বেশি, যেটা আমাদের শরীরের জন্য ভালো না বা কানের জন্য ভালো না। তো এইখানে আমি একটা চার্ট দিচ্ছি, যেটা তোমাদের বইয়ে আছে, যে বিভিন্ন শব্দের তীব্রতা কত, কোনটা কত তীব্রতার শব্দ, এগুলো কিন্তু তীব্রতা, হ্যাঁ, এগুলো হচ্ছে তীব্রতা। এখন তুমি বলতে পারো ভাইয়া তীব্রতার একক তো আপনি একটু আগে বললেন যে ওয়াট পার সেকেন্ড স্কোয়ার। এখানে আপনি আরেকটা দেখাইতেছেন, হ্যাঁ, এই যে জিনিসটা দেখতেছো ডিবি, ডিবি এটা মানে হইতেছে ডেসিবল। ডেসিবলও একটা শব্দের তীব্রতার একক। ডেসিবল কি? শব্দের তীব্রতার একটা একক, ঠিক আছে? এটা দিয়েও শব্দের তীব্রতা ডিফাইন করা হয়। এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করলে মানে আমরা যে আমাদের কানের জন্য ভালো কোনটা, কোন আওয়াজটা আমাদের শরীরের জন্য বেটার, যেটার কারণে আমাদের শরীরটা সুস্থ থাকে, কান সুস্থ থাকে, ওইটা আইডেন্টিফাই করা যায় আর কি। তো কী কী আছে দেখো তো, জেট ইঞ্জিনের দেখো শব্দের তীব্রতা সবচেয়ে বেশি। এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে, মুখস্থ পরীক্ষাতে আসে ভাইয়া, পরীক্ষাতে কিন্তু আসে ভাইয়া, এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ, বুঝছো বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে কথা। ট্রাফিকের 80 থেকে 90, গাড়ির আওয়াজ 60 থেকে 80, টেলিভিশনের আওয়াজ 50 থেকে 60, আরও বাড়ানো যায় যদিও। কথাবার্তা তুমি যখন মানুষের সাথে কমিউনিকেশন করো 40 থেকে 60 ডেসিবেলের। নিঃশ্বাস, তোমার নিঃশ্বাসের শব্দ কত? 10। মশার পাখার শব্দ 0 ডেসিবেল। 0 ডেসিবেল মানে কিন্তু শব্দ নাই, বিষয়টা এমন না। 0 ডেসিবেলের একটা মান আছে, ঠিক আছে? ডেসিবলে 0, বাট ওইটা হচ্ছে তোমার ওয়াট পার মিটার সেকেন্ডে, ওয়াট পার সেকেন্ড স্কোয়ারে কিন্তু নিলে চেঞ্জ হয়ে যেতেছে। আচ্ছা, ওইখানে আমি একটা ভুল বলছি, আই গেস একটা ভুল হয়েছে, আই গেস ওয়াট পার, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভুল হয়নি, ওয়াট পার মিটার স্কোয়ার আর কি, ওইটাতে নিলে হয়তো একটা ভ্যালু পাবা। তো এগুলো কিন্তু এমসিকিউর জন্য আসে, মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে? তো এটা মুখস্থ করবা, উপায় নেই তাছাড়া। আসলে আগে এত আসতো না, বাট রিসেন্টলি দেখা গেছে বেশ কয়েকটা বোর্ডে আসছে। ওকে, তো আমাদের আর কয়েকটা তেমন পড়া নেই, আমাদের দু একটা কনসেপচুয়াল পড়া আছে, এটা আমরা দেখলেই বুঝবো। বাদ্যযন্ত্র দ্বারা উৎপন্ন শব্দের পার্থক্য নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়? ওই একটু আগে পড়ালাম যে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ আলাদা আলাদাভাবে ডিস্টিংক্ট আলাদা করি কিভাবে। এটা হচ্ছে শব্দের টিম্বারের কারণে, তাই না? টিম্বার বা সুরের গুণ, টিম্বার আর সুরের গুণ একই কথা। এই যে দেখো অপশনে দেওয়া আছে বি, দিস ইজ দ্য রাইট আনসার, সুরের গুণ। ওকে, নাইস। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দ তরঙ্গের বিস্তার কত গুণ বাড়াতে হবে? আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, নাইস। আমরা জানি কি, যে দেখো আই
ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তো তীব্রতা যদি 16 হয় তাহলে বিস্তার কত গুণ হবে? তীব্রতা 16 গুণ হলে বিস্তার, দেখো এটাকে আমরা চাইলে একটু এইভাবে লিখতে পারি না, √i ইজ প্রপোর্শনাল টু এ। হ্যাঁ, রুট করে দিলে তো এর উপরে রুট চলে আসবে, এর উপরে রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে গায়েব হয়ে যাবে, লেখা যাইতো নাকি? তাহলে এবার চিন্তা করো, এবার আমি যদি রুটের ভেতরে 16 বসাই তাহলে অ্যান্সার আসবে 4। অর্থাৎ আমাকে বিস্তার কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। অর্থাৎ শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে হলে, মানে 16 গুণ বেশি করতে হলে বিস্তার 4 গুণ হতে হবে। এটা উল্টা প্রশ্নও কিন্তু আসে যে বিস্তার 4 গুণ করা হলে তীব্রতা কত গুণ হবে? 4 4 16 গুণ হবে। বুঝতে পারছি? এই হচ্ছে প্রশ্নটা, এটা সহজ প্রশ্ন ছিল। ওকে, এটার একটা প্রশ্ন, এটা লাগবে না। ওকে, ইয়েস, আমরা আসলে শেষ করে ফেলছি, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারের 4র্থ লেকচার এইখানেই শেষ। আমরা যতটুকু জানার বোঝা সব কিন্তু করে ফেলছি। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগছে, অ্যান্ড লেকচারের শিটটা নিচে দেওয়া থাকবে, অসুবিধা নাই। তোমাদের যে কাজ সেটা হচ্ছে একটু নোট ডাউন করে নিজে নোট করে পড়াশোনা করা, এটার অভ্যাস তৈরি করতে হবে। আর এরপরে আরেকটা ক্লাস আসবে, সেটা হচ্ছে লেকচার 5, যেখানে আমরা শব্দের প্রতিধ্বনি শিখবো এবং ওই রিলেটেড যত ধরনের ম্যাথ হয় সবগুলো শিখবো, কারণ পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শব্দের প্রতিধ্বনি। আর এই দিয়ে আমাদের হয়তো 5টা লেকচারে আমরা তরঙ্গ চ্যাপ্টারের ইতি টানবো, কিন্তু এর মানে না চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা এমসিকিউ ওয়ান শট, অর্থাৎ পুরো অধ্যায়ের উপর একটা এমসিকিউ ক্লাস এবং একটা সিকিউ সলভ ক্লাস রাখবো ইনশাআল্লাহ। হয়তো এখন না, পরবর্তীতে দিব, বাট লেকচারটা আর একটা লেকচার থাকবে। তো যারা এখানে একটা কথা বলে রাখি শেষে, সেটা হচ্ছে যারা আমার সাথে জয়েন হতে চাও, আমার পড়ানো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা এসএসসি 27 এবং 28 যারা আছো, তোমরা চাইলে কিন্তু আমার সাথে জয়েন হয়ে যেতে পারো। কীভাবে জয়েন হতে হবে? তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ আমরা লঞ্চ করে ফেলছি, সেখানে তোমরা জয়েন হতে পারো এবং ওই জয়েন হওয়ার লিঙ্কটা কিন্তু নিচে দেওয়া থাকবে। অ্যান্ড অবশ্যই আই রেকমেন্ড যে জয়েন করো, কারণ এত অল্প খরচে বা এত কম দামে আশা করি এই বাংলাদেশে এখন পর্যন্ত কেউ কোর্স লঞ্চ করে না। তো এই হচ্ছে কথা। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।